আজকের নতুন পত্রিকা বড় করে শিরোনাম, রহস্যময় 2 খুন, লাশের ওপর স্টিকার মারা, যেখানে লেখা শ্যাডো দ্য মনস্টার কিং। লাশগুলোর অবস্থা এতটাই খারাপ যে চেহারার দিকে তাকানোর মতো শক্তি নেই। কিভাবে খুন হলো, কেই বা খুনি, সন্দেহ করার মতো কোনো রেশ মাত্র নেই। পুলিশ বাধ্য হয়ে শহরের ছোটখাটো গুন্ডা পান্ডাকে ধরে নিয়ে রিমান্ডে তোলেন। পুলিশ কনস্টেবল, এই শহরে তোরাই গুন্ডামি করিস। আমার মনে আছে তোরা কিছু হলেও জানবি কে এই খুনি, কি তার পরিচয়, ও দেখতে কেমন। ওদের মধ্যে একজন সোহাগ, মানে তাদের গ্রুপের লিডার। না স্যার, আমরা কেউই এই বিষয়ে কিছু জানি না। এই শ্যাডো মনস্টার কিংয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, সত্যিটা বল, প্রকাশ কর, তা না হলে কারেন্টও শক দিব। বিশ্বাস করেন স্যার, আমি বা আমার সাথের কেউই এই বিষয়ে কিছু বলতে পারবো না। বলবে কিভাবে? জানলে তো বলবে। মাফ করুন, আমাদের ছেড়ে দিন স্যার। দাঁড়া, সোজা আঙুলে ঘি উঠবে না। এই কথা বলে পুলিশ কনস্টেবল জাহিদ ওদের মারতে থাকেন। কারেন্টের শক দেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ওদেরকে মারতে মারতে রক্তাক্ত করে দিচ্ছে। এদের চিৎকারের শব্দ শুনে পুলিশ অফিসার রুম থেকে তিনি আসলেন। দাঁড়ান, এদেরকে অযথায় মারছেন। ওরা যদি জানতো কে এই শ্যাডো দ্য মাস্টার কিং, তাহলে এমনিতেই বলতো, কারণ ওরা কখনো চাইবে না এই শহরে তাদের সাথে পাহাড়পুর কেউ থাকুক। তাই ওদেরকে ছেড়ে আমাদের অন্য গেম খেলতে হবে। পাড়া, মহল্লা, রেস্টুরেন্টে, পার্ক কিংবা কলেজ, সব জায়গায় থমথমে পরিস্থিতি। সবাই একটাই বিষয় নিয়ে গল্প করতেছে। মানুষ এতটা ভয়ে আছে যে সন্ধ্যার সময় বাইরে বের হয়ে আড্ডা, চা, কফি খাবে বলে সেই সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা রাতে দুষ্টুমি করলে, না ঘুমোলে মায়েরা বলতেছে, বাবা ঘুমাও, নইলে কিন্তু শ্যাডো দ্য মনস্টার কিংকে ডাক দেব। এই কথা শুনে ছোট বাচ্চারা ভয় ঘুমিয়ে যাচ্ছে। দিনটা খুব সুন্দর। সকালবেলা থেকে ঘুম থেকে উঠে চা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলে রকি। আচ্ছা, জানতে চাচ্ছেন কে এই রকি? রকি হচ্ছে এই গল্পের নায়ক, যিনি দেখতে অনেকটা সুন্দর, স্মার্ট, লম্বা, কিন্তু বেচারা এতটা স্টাইল করতে জানে না। সে কোনো মারামারি কিংবা ঝামেলায় জড়ায় না। এমনকি বেচারা এতটাই ভদ্র যে তাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও পাল্টাও কিছু বলবে না। যাই হোক, রকি একটা অটোতে উঠে, কিন্তু উঠেই বিপদ। পাশের সিটে একটা মেয়ে বসা। মেয়েদের সামনে বসলেই তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। ভয়ে ভয়ে কোনো রকম কলেজ পৌঁছায়। রকি কলেজে ঢুকে ক্লাসরুমের দিকে যাচ্ছে। জিসান তার ছেলে পেলে নিয়ে আড্ডা দিচ্ছে। রকিকে দেখতেই ডাক, এই বল দা, এদিকে আয়। কিরে, এত দেখি এগো দেখাচ্ছে, যা তো ধরে নিয়ে আয়। ও, জিসানকে বলা হয় নাই। সে হচ্ছে মন্ত্রী নারায়ণের একমাত্র ছেলে। বাবার পাওয়ার, টাকা, কোনো কিছুর অভাব নেই, তাই আর কি সেও পাওয়ার দেখায়। জিসানের একটা ছেলে রকির শার্টের কলার ধরে টেনে নিয়ে আসে। কিরে, তোর দেখি এগিয়ে বেড়ে যাচ্ছে, আমি ডাক দিলাম শুনলে যে? আসলে আমি একটা প্রশ্ন কম শিখেছি, তাই হেঁটে হেঁটে মুখস্থ করতেছিলাম। এ বাবা, দেখছিস কি মেধাবী ছেলে। আচ্ছা, কি হয়েছে বলো? আর ও আমার কলার ধরলো কেন? আমার স্ত্রী দিয়া শার্ট। কিরে, তোর দেখি মুখ ফুটে যাচ্ছে, তোর শার্ট নষ্ট হয়ে গেছে। তা না হলে দাঁড়া, এই যা, যা তো একটু কাদামাটি আন, ওকে একটু লিপস্টিক লাগিয়ে দেই। কাদামাটি এনে রকি শার্টের কিছু অংশে মাটি লাগিয়ে দেয়। রকি মুখ বুজে সহ্য করে নেয়, না নিয়ে কোনো উপায় নেই। জিসান মন্ত্রীর ছেলে, তার অনেক লোক তার সাথে কথা বাড়ালে জানো যেতে পারে। তাই রকি কিছু না বলে শার্টের নোংরা অংশ পরিষ্কার করে ক্লাসে চলে যায়। ক্লাসে ঢুকে ফার্স্ট সিটে বসে রকি। ক্লাস স্টার্ট হয় প্রায় 20 মিনিট পর। জিসান আর তার সাথে ছেলেদের নিয়ে ক্লাসে ঢুকে রকিকে ফার্স্ট সিটে দেখে তার রাগ উঠে যায়। তোর শার্টটা ময়লা দেখা যাচ্ছে, আবার প্রথম সারিতে যা, পেছনে যা। স্যার, আমি ক্লাস শুরু হওয়ার 30 মিনিট আগে ক্লাসে এসে আমি বসি, তখনও ক্লাসে কেউ ঢোকেনি, তাহলে আমি কেন যাব পেছনে? স্যার কি করবেন? জিসানের বিরুদ্ধে কিছু বললে পরে কলেজে সমস্যা হতে পারে, তাই স্যার রকির বিরুদ্ধে বলতে পারবেন না। আচ্ছা রকি, তুমি পিছনে চলে যাও, পিছন থেকে তুমি লেকচার শুনতে পারবে, কোনো সমস্যা হবে না। ক্লাসরুমে স্পিকার আছে তো। রকি পেছনের সিটে গিয়ে বসে। কিছু তো করার নেই। পানিতে থেকে যেমন কুমিরের সাথে লড়াই করা যায় না, ঠিক তেমনি কলেজ বা এই শহরে জিসানের সাথে কিছু করা যাবে না। স্যার ক্লাস শুরু করে একজন একজন করে পড়া নিচ্ছেন, কিন্তু আজকে খুব হার্ড পার্ট ছিল, তাই কেউই পড়া শিখতে পারেনি। প্রশ্ন করতে করতে পিছনের সিটে রকিকে দাঁড় করানো হলো। প্রশ্ন করতেই রকির সাথে সাথে উত্তর দিয়ে দিল
সবাই অবাক, এত হার্ড প্রশ্ন উত্তর দিয়ে দিল, একটু সময় নিল না। বাহ, অসাধারণ দেখালো তো। সবাই যিনি যোগ্য সে পিছনে হোক বা সামনে হোক, তার প্রতিভা দেখে নিবে। পরদিন দিনের বেলা শহরের সন্ত্রাসীরা তাদের অস্ত্রের কেনাবেচার জন্য এক গভীর জঙ্গলের ভেতর গিয়ে তারা দেখা করে, কারণ তারা পুলিশকে ভয় না পেলেও শ্যাডো দ্য মনস্টার কিংকে ঠিকই ভয় পায়। তারা জানে যেখানেই অবৈধ টাকা পাচার, অবৈধ অস্ত্রের বিক্রি হয়, সেখানে শ্যাডো দ্য মনস্টার কিং উপস্থিত হয়। সন্ত্রাসীদের সদস্য রিহাব বলে, এই শোন, এখানে যদি মনস্টার কিং নাকি যে শালা ও যদি আসে তাহলে আজকে ওকে এখানে পুঁতে রেখে যাব। কথা শেষ করতে না করতেই হঠাৎ করে গাছের উপর থেকে একটা বস্তা পড়ে মনে হচ্ছে বস্তার ভেতর কিছু একটা আছে। বস্তাটা গুড়িয়ে গুড়িয়ে সন্ত্রাসীদের পায়ের কাছে এসে থামে। ভয় তাদের পা কাঁপতেছে। একজন তো প্যান্ট ভিজিয়ে দিয়েছে অলরেডি। তারা বস্তাকে চিপে ধরে। কমপক্ষে 20 জন হবে, কিন্তু একটা ঝাঁকুনিতে এক একজন এক এক দিকে পড়ে যায়। লম্বা লম্বা চুল গায়ে, স্টিলের ড্রেস, 6 ফুট উচ্চতা, চেহারা আগুনের মতো লাল, আর চোখের কথা কি বলবো, লাল হয়ে আছে। তাকে দেখে আর কি অস্ত্র হাতে থাকে? এই আমাকে পুঁতে রাখবি, আমাকে দেখ, ভালো করে দেখ। মোবাইলে আমার পিকচার তুলবি, তোল, কিন্তু কোনো লাভ হবে না। তোরা কাউকে আমার চেহারার বর্ণনা দিতে পারবি না কাউকে আমার পিকচার দেখাতে, কারণ আগামী 5 মিনিটের ভিতরে তোদেরকে শেষ করে দিবে। 5 মিনিট তো দূরের কথা, 3 মিনিটের মধ্যেই জায়গা পরিষ্কার, একটা মানুষ জীবিত নেই। কি যে করলো! একটা বোম ব্লাস্ট হলে যেরকম সাথে সাথে সব ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনই মনে হলো জঙ্গলের ভেতরে একটা ধ্বংসলীলা হয়ে গেল। নগদে রক্ত, নগদে খুন, শ্যাডো দ্য মনস্টারের বড় গুণ। প্রত্যেকটা লাশের উপর স্টিকার মেরে দেয়, যেখানে লেখা শ্যাডো দ্য মনস্টার কিং। বিশ্বের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শহরের মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, তার ভাবনা থাকে চাকরি, অফিসে যাবে, নিজের খাবার জোগাবে। কিন্তু এই শহর ভিন্ন, শিশু থেকে বৃদ্ধ সবাই সকালবেলা নতুন রহস্যময় খুন কয়টি হলো সেটা জানার জন্য আগে একটা পেপার পত্রিকা কিনে নেয়। যতদিন যাচ্ছে পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। পত্রিকায় আজকে তাজা খবর, গভীর জঙ্গলে 20 রহস্যময় খুন, 5টি লাশ, গাছে ঝোলানো 5টি লাশ পোড়ানো, এবং বাকিগুলোর হাত পা কেটে দেওয়া হয়েছে। জনমনে আতঙ্কের শেষ নেই। পুলিশ কনস্টেবল জাহিদ অবস্থা দেখে অফিসারকে কল দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই জায়গায় হাজির। স্যার, দেখুন অবস্থা। দেখছি, মানুষ মানুষকে মারতে পারে, তাই বলে এভাবে মারবে? শোনো, আমাদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে। আমরা এই শহরের পুরো এলাকা, নদী, জঙ্গল, সাগর পার প্রত্যেক জায়গায় আমরা ফোর্স পাঠাবো। খুনির চেহারা একবার শনাক্ত করতে হবে। লাশগুলোর পোস্টমর্টেমের ব্যবস্থা করো। জনগণ ভাবতেছে এই শহরে আর বাস করা যাবে না। যেই অবস্থায় প্রত্যেকদিন খুনের খবরে শহরের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্যাডো দ্য মনস্টার কিং একজন রক্তে মাংসে গড়া মানুষ। জনগণরা বলাবলি করতেছে ও কোনো মায়ের সন্তান হতে পারে না, ও একটা জানোয়ার। এদিকে মন্ত্রীর ছেলে জিশানের অত্যাচারে কলেজের স্টুডেন্টরা বিরক্ত। রকির তো অবস্থা আরও খারাপ। কলেজ টাইম হয়ে গেছে, রকি কলেজে উপস্থিত। কেটেই জিশান। এই যে মেধাবী, এদিকে আয়। বলুন কি ভাইয়া? কি তোর বাপ এসে বলবি? জি ভাইয়া বলুন। বাবা নিয়ে কথা বলবেন না। কি তোর বাপ কি প্রেসিডেন্ট নাকি রে? বাপ নিয়ে বলবো না? আমার বাবা এই দুনিয়ায় নাই, তাই বাবা নিয়ে কথা বলবেন না, আমার দুঃখ লাগে। ওহ আচ্ছা ঠিক আছে। এখন শোন, আমার খুব ডাবের পানি খেতে ইচ্ছে করছে। কিনে নিতে হলে অনেক দূর যেতে হবে। তাই ওই যে একটা ডাব গাছ দেখা যাচ্ছে, অনেক বড় ডাব, যা পেরে নিয়ে আয়। কেউ কিছু বলবে না, আমি আছি। আর বললো তো ফিলিংস করে দিব। আমি এত লম্বা গাছে উঠতে পারবো না। তোকে উঠতে হবে, আমার মন চাচ্ছে পানি খাবো। না, আমি গাছে উঠতে জানি না। আপনার সাথে অনেক মানুষ আছে, তাদেরকে বলুন আমাকে কেন ডিস্টার্ব করছেন। কি তুই তর্ক করছিস? বলেই থাপ্পড় মেরে দেয়। জিশান তার একটা ছেলেকে ডাব আনতে পাঠিয়ে দেয়, আর রকিকে বলে, ডাব আনবে, আমি খাবো। তার ভেতর যত সময় লাগবে তুই আমার পা টিপে দিবি। রকি ঝামেলায় জড়াতে চায় না, তাছাড়া সে কখনো মারদাঙ্গা করেনি। এদিকে জিশান অনেক ক্ষমতাবান, তাই কিছু না বলে সে জিসানের কথা মেনে নিতে বাধ্য হয়। কিছু সময় পর জিসান রকিকে ছেড়ে দেয়। রকি হেঁটে যাচ্ছে, পিছন থেকে একটা মেয়ে ডাক দিল, এই যে ভাইয়া, রকি ভাইয়া শুনুন। জি, কে আপনি? আমি মায়া, এই কলেজেই পড়ি এবং আপনি আমার ক্লাসমেট। ও আচ্ছা, ভালো থাকবেন। শুনুন না, কি? আপনি কি আমার ফ্রেন্ড হবেন? দুঃখিত, মেয়েদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি না।
মাফ করবেন। মায়া তো পুরোই অবাক। কি একটা ছেলে, পড়ালেখাই ভালো, কিন্তু কথাই বলে না কারোর সাথে, ভীতু কোথাকার। রকি সবসময় একা থাকতে ভালোবাসে। কি যেন একটা ভাবনায় থাকে, দেখলে মনে হয় কিছু একটা ভাবছে। অবশ্য সে বেশিরভাগ সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত। সে চায় পড়ালেখা করে দেশের জন্য কিছু একটা করতে, কলেজের সুনাম তুলে ধরতে। ছোটবেলা থেকে সে পড়ালেখায় খুব ট্যালেন্টেড, কিন্তু দেশের যে পরিস্থিতি, জীবন যেখানে হুমকির মধ্যে, সেখানে পড়ালেখা বিলাসিতা। শ্যাডো দ্য মনস্টার কিং এর তাণ্ডবে মানুষের মনে একটা ভয় কাজ করে। কি হচ্ছে, আর কি ব্যক্তি, আর তার উদ্দেশ্য কি? একের পর এক প্ল্যান ব্যর্থ হচ্ছে। তাই পুলিশের উচ্চপদের ব্যক্তিত্ব, পুলিশ আইজিপি দেশের সব পুলিশ অফিসারকে নিয়ে মিটিংয়ে বসলেন। এই যে মার্ডারগুলো হয়েছে এবং হচ্ছে, এই বিষয়ে তদন্ত এবং এই খুনিকে কিভাবে আইনের শিকল পড়ানো যায় সেই বিষয়ে মিটিং চলছে। দেখুন, যেই একটা সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু এই শহরের পুলিশরা কিছুই করতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ পুলিশের ওপর আর বিশ্বাস রাখবে না, আস্থা হারাবে। স্যার, প্রত্যেকদিন নতুন নতুনভাবে ঘটনা ঘটছে। একজন সাধারণ মানুষের দ্বারা কখনো তা করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা মার্ডারের পর আমি নিজে লাশগুলো দেখছি। ও মেরে শান্ত হয় না, মারার পর আরও মারে, যেন সে ওদেরকে মেরে কামড়ে চিড়ে ফেলতে চায়। এক কাজ করুন, সারা দেশে ঘোষণা দিন, যদি কে এই শ্যাডো দ্য মাস্টার কিং তাকে ধরিয়ে দিতে পারে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। পরদিন সারা দেশে ঘোষণা দেওয়া হলো, শ্যাডো দ্য মনস্টার কিংকে চিহ্নিত করে ধরিয়ে দিতে পারলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সারা দেশে নিউজটি মুহূর্তেই ভাইরাল, মানুষজন খোঁজাখুঁজি করতেছে, কিন্তু তাকে তো কেউ দেখেইনি, ধরবে কিভাবে? আর যারা দেখেছে তারাই মরেছে। হঠাৎ করে পুলিশ অফিসার কালামের মোবাইলে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? তোরা যাকে পাগলের মতো খুঁজছিস, আমি সেই শ্যাডো দ্য মনস্টার কিং। তুই 5 লক্ষ টাকা ঘোষণা করেছিস আমাকে ধরার জন্য, তাই না? পারবি না। পুলিশ অফিসার কালাম একজন পুলিশ কনস্টেবলকে ইশারা দিলেই মোবাইল নাম্বার ট্র্যাকিং করার জন্য। আর শোন, আমার নাম্বার ট্র্যাকিং করে আমার লোকেশন পাবি না, কারণ এটা কোনো সিম কোম্পানির সিম দিয়ে কল দেয়নি। আমার নিজের হাত দিয়ে বানানো টেকনিক্যাল যোগাযোগ করার জন্য জাস্ট একটা ছোট বস্তু তোর সাথে কল কাটলেই ওটার মেয়াদ শেষ হয়ে যাবে, পরে নতুন আরেকটা বানাতে হয়। আমাকে ধরার আশা করো তোমরা। গাছে উঠলে আমি যাব গাছের পাতায়, তোমরা যদি চলো গাছের পাতায় পাতায় আমি উড়বো হাওয়ায়। আগামীকাল ঠিক 3টায় আমি যমুনা মার্কেটের ঠিক সামনে বসা থাকবো, পারলে আমাকে ধরিস। পুলিশ অফিসার সবাইকে রেডি করলেন আর বললেন, সবাই রেডি থাকো, ফাইনাল খেলা হবে কাল 3টে। আগামীকাল 3টে না হতে হতে নেই যমুনা মার্কেটের আশেপাশে হাজারো পুলিশ, কিন্তু কোথাও ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টারকে দেখা যাচ্ছে না। হঠাৎ একটা ল্যাংড়া বৃদ্ধ ভিক্ষুক, বাবা 20টা টাকা দাও। আরে সরেন তো, অন্য জায়গায় যান। বাবা আমার পেটে খুব খিদে পেয়েছে, আমাকে 20 টাকা দাও, আমি কিছু খাবো। এই ভিক্ষু, আমরা আছি অপারেশনে, আর তুমি আমাদের ডিস্টার্ব করছো। বলছি না অন্য জায়গায় যাও। এ নাও 20 টাকা, এখন চলে যাও। বাবা আমি তো দাঁড়াতে পারি না, আমাকে কিছু সময় ধরে রাখবে? তোমার এক পা আছে, এক পা নেই। যেই পা আছে সেটা জেলে নিয়ে ভেঙে দিব, এই সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেল, সন্দেহজনক কাউকেই পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার ভাবলেন তাহলে সে মিথ্যা কথা বলেছে। পুলিশ অফিসারের মোবাইলে একটা কল আসলো, রিং আসছে, কিন্তু কি আশ্চর্য, কোনো নাম্বার নেই। কল রিসিভ করতেই উপাস থেকে, কি অফিসার, আমাকে ধরলি না? এই তুই কই মিথ্যা বলছিস আমার সাথে? কত করে টাকা চাইলাম, বললাম ধরে দাঁড় করা, তবুও ধরলি না। তার মানে তুই ভিক্ষুকের ছদ্মবেশে এসেছিলি? আমি বলেছিলাম না উপস্থিত থাকবো, ধরতে পেরেছো? পারবে না, পুলিশ পারবে না, আমার মিশন সবেমাত্র শুরু হলো। কল কেটে দিল। পুলিশ অফিসার রাগে কথা বলছে না। এই আপনারা কি জন্য পুরো মার্কেট এখনো ঘেরাও করে রেখেছেন? কেউ একজন বুঝতে পারলেন না ওই ভিক্ষুকটা ছিল শ্যাডো দ্য মনস্টার কিং? ছদ্মবেশে এসেছিল, ও আমাদেরকে বোকা বানিয়েছে। কেন সে এসব করছে আর কি চায় সেই রহস্য এখনো কেউ জানে না। তার মূল উদ্দেশ্য কি সেটাই জানা সবচেয়ে বড় বিষয়। জিশানের বাবা মন্ত্রী নারায়ণ, সে খুব একটা ভালো নেই, কারণ তারও অনেক কুকর্ম রয়েছে। দেখা যাচ্ছে শহরের সন্ত্রাসীদের টার্গেট করে খেল খতম করা হচ্ছে, আর গায়ের উপর লিখে দিচ্ছে শ্যাডো দ্য মনস্টার কিং। তাই তিনি তার বাড়িতে পুলিশ সিকিউরিটি আরও জোরদার করেন এবং পুলিশ অফিসারকে কল করে বাসায় দাওয়াত দিয়ে এনে বলেন, দেখছেন তো কি একটা অবস্থা শুরু হয়েছে।
আপনারা কি বসে বসে আঙ্গুলে চুষে যাবেন? স্যার, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। এটাকে চেষ্টা বলে? এখনো খুনি কে, কি তার পরিচয়, এমনকি তার চেহারাও আপনারা শনাক্ত করতে পারেননি। একের পর এক খুন, সবার অবৈধ বিজনেসে লালবাতি জ্বালিয়ে দিয়েছে। না জানি কখন আমার কিছুতে হাত দিয়ে দেয়। শুনুন, খুনিকে শনাক্ত করুন, ধরুন। তা না হলে আপনাকে আমি ট্রান্সফার করে দেব এ থানা থেকে। সবাই মনেই ভয়ে কাজ করতেছে। কখনকার বিপদ চলে আসে বলা যায় না। রাত হয়ে যাচ্ছে। সানসেটটা কি যে সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যাবে। তাছাড়া শীতের আগম ঘটতেছে। ওয়েদারটা এক কথায় অসাধারণ। মায়া ব্যালকনিতে বসে চা খাচ্ছে। ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে গরম গরম একটা কাপ চা। এটা যে কত মধুর শুধুমাত্র চা লাভাররাই জানে। আগামীকালকে কলেজের প্রতিযোগিতা মায়া রিহার্সাল করতেছে, আর তার কাজিন জেরিনের সাথে গল্প করতেছে। জানিস জেরিন, আমাদের কলেজে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, কিন্তু সবার ভেতর একটা ছেলে অন্যরকম। কি রকম? ও কথা বলে খুব কম, কারোর সাথে তেমন বন্ধুত্বও নেই মনে হয়, ভীতু টাইপের। তবে মজার বিষয় হচ্ছে কলেজের সবচেয়ে সেরা স্টুডেন্ট। সে পড়ালেখায় একেবারে 100-তে 100। দেখতেও অনেক উঁচু। ইচ্ছে ছিল তার সাথে ফ্রেন্ডশিপ করবো, কিন্তু ওই বেটা মেয়েদেরকে ইগনোর করে। মায়া প্রতিযোগিতায় 1 নম্বর হওয়ার জন্য প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা কী নিয়ে হবে সেটা তো জানা দরকার। প্রতিযোগিতা হবে 3টি ধাপে। সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হবে, সুন্দর করে 15 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। বক্তৃতা, সাবলীল ভাষায় বক্তব্য দিতে হবে সমাজের কোনো একটা টপিকের ওপর। আর ডান্স। রাত পেরিয়ে সুন্দর একটা সকাল হলো। সুন্দর সকাল শুধুমাত্র সুন্দর মনের মানুষদের জন্য, কিন্তু সমাজের মানুষের মুকুলসারি ডাকাতদের জন্য 1 সেকেন্ডও শান্তির নয়। কারণ ওই যে শ্যাডো দ্য মনস্টার কিং নামে কোনো একজন আছে। জিশান কলেজে যাওয়ার আগে তার বাবা মন্ত্রী নারায়ণকে বলে যাচ্ছে, বাবা, কলেজে গেলাম, দোয়া করো, আজ প্রতিযোগিতা আছে। আচ্ছা বাবা, যা, কিন্তু সবসময় মানুষের ভিড়ের মধ্যে থাকিস, একা একা কোথাও যাস না। তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন বাবা, আমি কি ছোট বাচ্চা? তুই জানিস, শেরোদা মনস্টার কিং নামে একজন সারা শহরের সকল অস্ত্রের কারখানা, অবৈধ টাকা পাচার, অস্ত্র পাচার যারা করে সবাইকে একে একে শেষ করে দিচ্ছে। আমার তো অস্ত্রের অনেক বিজনেস আছে। যদি সেই জেলে তোকে কোনো কিছু করে ফেলে, তখন আমি বাঁচবো কি নিয়ে? আরে বাবা, কি যে বলো, এমন কেউ আছে নাকি যে আমার সামনে দাঁড়িয়ে হেডমেট দেখাবে? জিশান কলেজে চলে গেল। আরও অনেক ছাত্রছাত্রী আজকে কলেজের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, কারণ আজকে যে প্রতিযোগিতা আছে এ যেন উৎসব মুখর পরিবেশ। কলেজে উপস্থিত সবচেয়ে পড়ালেখায় সেরা পারফর্মার রকিও। কলেজের প্রিন্সিপাল বক্তব্যদের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজকের প্রতিযোগিতা। নাম দিয়েছেন অনেকেই, অনেক স্টুডেন্টরা মেডেলিস্ট হবে। তিনি যে হবে 1 নম্বর বিজয়ী। প্রথমে সাধারণ জ্ঞানের খেলা শুরু হয়, তারপর ডান্স এবং শেষে বক্তব্য জিশান, মায়া সহ আরও অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করেন। লাস্ট বক্তব্য রাখবেন কলেজের অন্যতম সেরা স্টুডেন্ট রকি। রকির টপিক রাজনীতি। রাজনীতি এমন একটি বিষয় যা পৃথিবীর অনেক দেশেই চালু আছে। যেই দেশগুলোতে রাজনীতি আছে সেই দেশের জনগণ তাদের ইচ্ছে মতো ভোট প্রদান করেন তাদের পছন্দের প্রার্থীকে এবং তারা সুফলও পান। কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ভাইরাস ঢুকে গেছে। আমরা দেখেছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলোতে রাজনীতির ফলে অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক ছেলে তার বাবাকে হারিয়েছে। আমি রকি বলছি, আমি এমন রাজনীতি চাই না। আমি এমন রাজনীতি ঘৃণা করি যেখানে একটা ছেলে রাজনীতির জন্য তার বাবাকে হারিয়ে তার জীবন নিঃস্ব হয়ে যায়। আমি বিশ্বাস করি যারা রাজনীতির পাওয়ার দেখিয়ে খুন, গুম, চাঁদাবাজি করে তাদেরকে শেষ করে দিবে এমন শক্তি পয়দা হবে। ধন্যবাদ সকল শ্রোতা ভাই বোনকে। রকির বক্তব্য শুনে পুরো কলেজের স্যার ম্যাডাম থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই স্তব্ধ। মনে হলো যেন একজন পাক্কা লেকচারার, কিন্তু না, সে একজন সাধারণ স্টুডেন্ট। 1 ঘন্টা পর ফলাফল ঘোষণা করা হবে। মন্ত্রী নারায়ণকে ইনভাইট করা হলো। বিজয়ীকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য ফলাফল ঘোষণা করা হলো ডান্স, প্রশ্ন উত্তর, বক্তৃতা, প্রত্যেকটা সেক্টরে বিজয়ী একজন। তিনি হচ্ছেন কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট রকি। সে দেখতে একটু হ্যাবলা হলে ভিতরে মাল আছে, যার কথায় ফিলঝুরি উড়ে মন্ত্রী নারায়ণ রকির গলায় 3টি মেডেল পরিয়ে দেন। মন্ত্রী নারায়ণের মনটা খুব খারাপ।
যেখানে গরিব ঘরের একটা ছেলে বিজয়ী হয়ে গেল, অথচ যার ছেলে রকির ধারে কাছেও নেই। রকির সাথে একমাত্র কিছুটা লড়াই করেছেন সুন্দরী রমণী, যার জন্য কলেজের সবাই মোটামুটি পাগল। তিনি ফেরি গার্ল মায়া। কলেজের আজকে সব আনুষ্ঠানিক না সমাপ্ত ঘোষণা করা হলো, সবাই চলে যাচ্ছে। মায়া ডাক দিল, এই যে হিরো, দাঁড়াবেন কি? 5 মিনিট সময় পাবো কি? রকি দাঁড়ালো, যেন দেখলে মনে হবে ছেলেটা দুনিয়ার কোনো কিছু জানে না। হ্যাবলা টাইপের চুলে, নেই কোনো স্টাইল, ফুল হাতা সাইজে অনেক বড় শার্ট, পায়ে একটা স্যান্ডেল। কি এই, আপনি কি ধরনের মানুষ? হ্যাঁ, আপনি কয় বছর ধরে রাজনীতি করেন? আমি রাজনীতি করি না, এসব আমার পছন্দ না। আপনার বক্তৃতা শুনে মনে হলো পাক্কা খেলোয়াড়। বললাম না আমি এসব কিছু না। আমি একটা মানুষ যার সকালে খেলে দুপুরে কি দিয়ে খাবো সেটা ভাবতে হয়, বুঝলেন? এই যে শার্ট দেখছেন, এটা ছিঁড়ে গেলে আরেকটা কি দিয়ে কিনবো আমি জানি না, বুঝলেন? আপনাদের মতো আমি এত সুখী না, আমার অনেক কিছু নিয়ে টেনশন করতে হয়। চলেন চটপটি খাই। মেয়েদের সাথে বসে চটপটি ফুচকা খাওয়া আমি পছন্দ করি না। মেয়ে মানুষকে আমি সম্মান করি, তবে এসব একসাথে হাঁটা, বেড়ানো, আড্ডা আমার পছন্দ না। আমি এসবে জড়াতে চাই না। রকি মায়াকে পাত্তা দিল না। রোম্যান্টিকতা কি জিনিস সেটা আবার কি রকি হয়তো তা জানেই না। তাছাড়া মেয়েদেরকে সে অ্যালার্জি মনে করে। সে একমাত্র পড়ালেখা নিয়ে ব্যস্ত। রকির সামনেই দাঁড়িয়ে জিশান। লজ্জায় মাথা কাটা গেল। সুনামধান একটা কলেজ, এত বড় আয়োজন, আর মেডেলিস্টকে হলো হাবলা খ্যাত কোথাকার ছোট লোক একটা। রকি কিছু বলছে না, বলারও নেই এই জুলুমবাজের বিরুদ্ধে। কুত্তার গলা ডায়মন্ড না, এসব মানা যায় না। এই মেডেলগুলো খুলে ফেল। কেন? এগুলো আমি নিজ যোগ্যতায় জিতেছি, আমি কেন খুলবো? আরে আমার যোগ্য রে। এই তোর কি যোগ্য আছে রে? এক থাপ্পড় খেলে দুনিয়া ভুলে যাবেই, আবার যোগ্য আসছে। খুল বলছি। তোর গলায় মেডেল থাকলে মেডেলের অপমান হবে। রকি মেডেল খুলছে না, কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। জিসান জোর করে টান মেরে মেডেলগুলো ছিঁড়ে ফেলে, পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। রকির চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কামড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই। উঠ শালা। কলেজের ভেতরে এরকম অপমান বোধহয় আগে কেউ হয় নাই। এই অত্যাচারের শেষ কোথায়? যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারা অন্যকে গোলাম মনে করে। রকি চোখে পানি নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরেও আজ রকি খুবই দুঃখিত। কত কষ্ট করে অর্জন করেছিল, অথচ সে তার কাছে পাওয়া মেডেলগুলো ধরে রাখতে পারল না। আর সে ভাবলো ক্ষমতাবানরা গরিবদের মানুষই কেন মনে করে না, এজন্য তাদের জন্য শ্যাডো দ্য মনস্টার কিং ঠিকই আছে। পরদিন সকালবেলা, তবে আজ মনস্টারের হাতে কি মারা গেছে এরকম কোনো খবর আসেনি। সন্ত্রাসীদের গডফাদাররা মোটামুটি শান্তিতে, কারণ কোনো দুঃসংবাদ শুনতে হয়নি। কিন্তু আজ আরেক অপ্রীতিকর ঘটনা। হাশেম সুপার শপিং মলে ঠিক সামন বরাবর একটা ব্যানার টাঙানো, যেখানে লেখা আজ দুপুর 2টোয় এই অবৈধ টাকার হাশেম সুপার শপিং মলকে উড়িয়ে দেওয়া হবে। সাধারণ জনগণ না যাওয়ার জন্য অনুরোধ করা হলো। নিচে ছোট করে লেখা শ্যাডো দ্য মনস্টার কিং, হাশেম সুপার শপিং মলের মালিক। হাশেমের কাছে ফোন। হাশেম টেলিফোনে রিং শুনে কল রিসিভ করার মতো শক্তি পাচ্ছেন না। ফোনে হাত দিয়ে দেখলো কলটা নাম্বারবিহীন। তখন সে আরও কেঁপে উঠল। এ কি আজব ঘটনা, নাম্বার ছাড়া আবার কল আসে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে 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 বলছেন? তোর জম। কে রে? তুই কে? বল, কি চাস আমার কাছে? তেমন কিছু না, আজ দুপুর 2টায় তোর শপিং মল আমি উড়িয়ে দিব। এই না, এটা থেকে মাসে আমার কয়েক লক্ষ টাকা ইনকাম হয়। তুই কি টাকা চাস? আমি দিব, সমস্যা নেই। অন্যের টাকা মেরে যখন শপিং মল বানিয়েছিলি তখন তো অন্যজন দুঃখ পেয়েছিল, আর আমাকে টাকার লোভ দেখাস। শোন, আমি চাইলে পৃথিবীর সব টাকা আমি বানাতে পারি, কিন্তু আমি তোদের মতো কুত্তা না। গুড বাই। মানুষজন শপিং মল থেকে হোড়াহুড়ি করে বের হয়ে গেলেন। সবাই অপেক্ষা করতেছে দুপুর 2টোয় কি না কি হবে। কেউ সঠিক খবর জানে না এবং কি হতে চলেছে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা। হাজারো সাংবাদিক উপস্থিত, লাইভ চলছে 1 ঘন্টা আগে থেকে। এমনকি গ্রামগঞ্জের মানুষরাও টিভিতে লাইভ দেখতেছে। কি হবে কি হবে ভেবে অপেক্ষা রয়। পুলিশ ভাবতেছে হয়তো সে সশরীর উপস্থিত হবে, কিন্তু একজন মনস্টার কি আর কখনো বোকা হয়? অবশ্যই সে চালাকদের থেকেও চালাক। ঠিক 1:55 বাজে। শপিং মলের মালিক হাশেমের মাথায় হাত। সাংবাদিকরা লাইভ ধরে আছে। মানুষজন লাইভ দেখতেছে। বেলা 1:59, 59 সেকেন্ড বাজার সাথে সাথে একটা শব্দ হলো। পুরো শহর তরতর করে কাঁপছে। ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন 3 থেকে 4 মিনিট।
পর ধোয়া কমতেই দেখা যায় হাশেমের অবৈধ টাকার সুপার শপিং মল মাটির সাথে মিশে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? শ্যাডো দ্য মনস্টার কিং সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, আমি ঠিক বলছি। হাজারো সাংবাদিকের ভিড়, সেও সাংবাদিক ছদ্মবেশে একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। তাকে তো চেনার কোনো উপায় নেই, কারণ এই গ্রহের কেউ এখনো দেখেনি শ্যাডো দ্য মনস্টার কিং দেখতে কেমন। হ্যাঁ, তার নিজের বানানো ক্যামেরা দিয়ে করা ভিডিও সে পুলিশ অফিসারের মোবাইলে পাঠালো এবং কল দিয়ে, কি অফিসার সাহেব, দেখেন তো, জীবনে কোনো ক্যামেরার ভিডিও এত ক্লিয়ার হতে দেখেছেন? জানি দেখেন নাই। আরে এটা আমার বানানো ক্যামেরা। এই ক্যামেরার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরা বানাতে গেলে সাধারণ মেকানিকদের আরও 50 বছর খেতে হবে। আর শুনুন, আমি সাংবাদিক হিসেবে নিজেই উপস্থিত ছিলাম, ওখানে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে লাইভ করতেছিলাম। আর আমি নিজেই রিমোটে সুইচ দিয়ে বোম ব্লাস্ট করেছিলাম। মায়ের দুধ গিয়ে থাকলে সামনে এসে পরিচয় দিস। দিব, খুব শীঘ্রই দিব। তবে দেখা দিব সেদিন আমার ইচ্ছে হবে যেদিন, তবে সকল অপরাধীকে শেষ করে। তুমি কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছ, তার পরিণতি খুব ভয়াবহ। কোথায় থাকে আপনার আইন যখন ওরা জনগণের টাকা মেরে দেয়? কোথায় থাকে আপনার আইন যখন হাশেমের লোকরা নিরীহ বোনদের ধরে নিয়ে যায়, পরে মেয়েরা আত্মহত্যা করে? আপনি যদি আমার কথার জবাব দিতে পারেন তাহলে এখনই আমি আত্মসমর্পণ করব। কি পারবেন তো? পুলিশ অফিসার নিশ্চুপ হয়ে আছে, কিছু বলার নেই। কারণ যখন ক্ষমতাশীল প্রভাবশালীরা অন্যায় করে তখন তিনি নিজেও দেখেও না, দেখার ভান করে থাকেন। তাই ওনার কাছে কোনো জবাব এই মুহূর্তে নেই। কি কথা বলছেন না যে? জানি আপনার কাছে কোনো উত্তর নেই, তাই আমার কাজে কোনো বাধা দিবেন না। আমার কাজ আমাকেই করতে দিন। আসলে এই সমাজে ভদ্রলোকের দরকার আছে, কিন্তু তার পাশাপাশি একটা ঘাটতারা মানুষেরও প্রয়োজন। মানুষ ভদ্রকে দুর্বলতা ভাবে, আর আমাদের ভদ্রতার সুযোগ পেয়ে কিছু লোক হয়ে যায় অত্যাচারী। আর মানুষ অত্যাচার সইতে না পেরে একজন সাধারণ মানুষ থেকে হয়ে ওঠে ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং। যাই হোক, গল্পে ফিরি। প্রতিযোগিতায় সেকেন্ড হয়ে মন খারাপ মায়ার। তাছাড়া রকির ইগনোর মায়া বাসায় মন খারাপ করে বসে আছে। মায়ার কাজিন জেরিনের প্রশ্ন, মায়া আপু কি হলো? সবাই তো আর বিজয়ী হয় না, মন খারাপের কি আছে? চেষ্টা তো করেছো, বলো। কত কষ্ট করলাম, তাও আমি একটা মেডেল পেলাম না। এটা কি করে মেনে নিব বল? তা তো কষ্টের বটে। আচ্ছা, বিজয়ী কে হয়েছে? ওই যে হাদারামটা। হাদারাম আবার কে? আরে বললাম না, কলেজে একটা ছেলে, পড়ালেখায় দারুণ, কি ব্রেন, কিন্তু একটু স্টাইল নেই। একটা পুরুষ, কিন্তু মেয়েদের চেয়েও ভীতু। আবার কি ভাব জানিস, আমাকে ইগনোর করেছে গতকালকে। কি, তোমার মতো মেয়েকে ইগনোর করে? কত ছেলেরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, আর সে কিনা তোমাকে ইগনোর করে? ভাবা যায়? হ্যাঁ, বললাম আসো একসাথে চটপটি খাবো, সে বলে মেয়েদের সাথে বসে চটপটি খাওয়ার অভ্যেস ইচ্ছে তার নেই। কি ভাব, তবে পাখিকে আমি শিকার করবই, এইটা আমার চ্যালেঞ্জ। আমরা সবাই জানি মেয়েরা লাজুক, ভদ্র, মারামারিতেই নাই। এরকম ছেলেদের একটু বেশি পছন্দ করে, কারণ গুন্ডা টাইপের ছেলেদের মেয়েরা একটু ভয় পায়। রকির মধ্যে ভদ্রতার সব ধরনের গুণ আছে, আর পড়ালেখা এক কথায় তো অসাধারণ। মায়া পড়ে আছে রকিকে নিয়ে, রকির আছে চীনবতায়, এই অপমানের জীবন সইতে পারছে না। আর শ্যাডো দ্য মনস্টার কিং আছে অবৈধ কাজকে ঘুরিয়ে দেওয়ার ধান্দায়। শহরের আরেক রাঘব গোয়াল, যিনি শহরের মেয়রের দায়িত্বে রয়েছেন, শাহজাহান, তিনিও কম যান না। অবৈধভাবে চিনি, ডাল, মশলার ট্রাক সীমান্ত দিয়ে দেশে ঢোকানি হচ্ছে। তার কাজ মনস্টার কিং এর টার্গেট এবার মেয়র শাহজাহানের দিকে। শ্রমিকরা সীমান্তে অপেক্ষায়, একটু পরই তাদের মাল চলে আসবে। কিছুক্ষণের মধ্যে ট্রাক হাজির। অন্যদিকে সীমান্তে থাকে বিএসএফ এর ভয়। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন মনে হচ্ছে, যেন সীমান্তে ঘূর্ণিঝড় হবে। বাতাস হচ্ছে, হেঁটে আসার শব্দ শোনা যাচ্ছে, কি যেন আসছে ভিলেন স্টাইলে। শ্যাডো দ্য মনস্টার কিং হাজির। এই, তোমরা এখানে কি করছো? কে তুই? এখানে কি চাস? আমি অত্যাচারী, সন্ত্রাস, ডাকাতদের জম। তোর বুঝি মরার ভয় নেই? হাজার হাজার খুন করার পর আজ আমি মনস্টার কিং, যে মারে সে আবার নিজে মরার ভয় করবে? মানে তুই সেই শ্যাডোটা মনস্টার কিং, এখানে কি দরকার? আমরা তো তোর কোনো ক্ষতি করিনি। তোমরা আমার ক্ষতি করনি তা ঠিক, কিন্তু দেশের ক্ষতি করছো। তোমরা চলে যাও বাঁচতে চাইলে।
হা হা হা, কোটি টাকার মাল রেখে চলে যাবো আর এগুলো এখানে রেখে গেলে মেয়েরও আমাদের বাঁচতে দিবে না, তাই আমাদের কাজ আমাদেরকে করতে হবে। ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং এর একটা ইলেকট্রিক ছুরি আছে, যেটা দিয়ে 1 মিনিটে কয়েক শত খুন করা ইজি ব্যাপার। তাই ওই সন্ত্রাসী শ্রমিকদের শেষ করে দেয়। জাস্ট সময় লাগে 1 মিনিট 29 সেকেন্ড। মেয়র শাহজাহান গোডাউনে আসছে, কেননা তার ট্রাক তো গোডাউনে আসবে। সবকিছু দেখে চেক করে রিসিভ করতে হবে রাতের বেলা। কিছুটা বাতাস বয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। জাঙ্গাইল রোড ঠিক মাঝ বরাবর হঠাৎ করে দেখা যায় কালো মোটর বাইকের ওপর কালো জামা পরে কি একজন মোটর বাইকের ওপরই শুয়ে আছে। মেয়রের ড্রাইভার বলল, স্যার সামনে একটা মোটর বাইক রাখা মনে হচ্ছে। যাও নেমে গিয়ে দেখে আসো। ওকে স্যার। দেখে মনে হচ্ছে মোটরসাইকেলের উপর কোনো মানুষ শুয়ে আছে। এই কে তুমি? সরে যাও এখান থেকে। কোনো কথা নেই। তুমি কি শুনতে পাচ্ছ না রাস্তার মাঝখানে কি ঘুমানোর জায়গা? কোনো কথা নেই। ড্রাইভার মেয়রকে বলল, স্যার কোনো কথা বলে না, নড়াচড়াও নেই। মানুষ নাকি অন্য কিছু বুঝতেই পারছি না। মেয়র রাগে গাড়ি থেকে নামলো, কারণ গোডাউনে যেতে লেট হলে পরে রিস্ক হতে পারে। এই বেটা, কে রে তুই? রাস্তায় কি ঘুমানোর জায়গা? সরে যা, তা না হলে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। লোকটা ঘুমিয়ে আছে, মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, কিন্তু সে ঘুমে নেই, ঘুমের ভান ধরেছে। তাই তো একটা কথা আছে, যে ঘুমে থাকে তাকে জাগানো সহজ, কিন্তু যে ঘুমের ভান ধরে তাকে জাগানো কঠিন। এই ঘুমের ভান ধরে থাকা লোকটি হচ্ছে অত্যাচারীদের জম ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং। ঘুমের ভানে থেকে বলছে, কে কাকে ঘুম পাড়ায় তা দেখা যাবে নগদে। রক্ত নগদে খুন, শ্যাডো দ্য মনস্টারের বড় গুণ। মেয়র শাহজাহান থমকে উঠল। তাহলে কি ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং? মেয়র শাহজাহান গাড়ি থেকে বন্দুক বের করতে যাবে, কিন্তু গাড়ির দরজা খোলার আগেই তার শরীরে রকেট গতিতে 10টি ছুরি ঢুকে গেল। শাহজাহান শরীরের দিকে তাকিয়ে দেখে রক্তের বন্যা বইছে। তার শরীরের সময়ের সাথে সাথে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। অবৈধভাবে কম দামে দেশে মাল ঢুকিয়ে বেশি দামে বিক্রি করার জন্য তুই দায়ী। তোর জন্য হাজার হাজার গরিবরা বেশি দামে খাদ্য কিনতে পারে না। তোকে বাঁচিয়ে রাখা মানে দেশের একটা শত্রুকে বাঁচিয়ে রাখা। আমার মন চাচ্ছে তোকে মেরে আবার জীবিত করব, তারপর আবার মারব। এইভাবে কয়েক লক্ষবার তোকে মারতে পারলে আমি মনে শান্তি পেতাম। আর এটাও মনে রাখ, তোর সাথে খুব শীঘ্রই তোর বন্ধুদের দেখা করার সুযোগ আমি করিয়ে দিব। মেয়র শাহজাহানে খেলকথম গায়ের ওপর স্টিকার শ্যাডো দ্য মনস্টার কিং। রক্ত আমার, আরও রক্ত চাই। রক্তের নদী বয়ে যাচ্ছে, এরকম সিন আমি দেখতে চাই। তার মুখে এখনো কালো কাপড় দ্বারা ঢাকা, মুখে কালো সানগ্লাস। সে মুখ খোলেনি, মুখ খুললে ড্রাইভার দেখে ফেলবে। ড্রাইভার ভয়ে দৌড়ে পালাচ্ছিল। ওই ড্রাইভার দাঁড়াও, আমি ধরতে চাইলে দুনিয়ার ভেতর এমন কোনো জায়গা নেই পালিয়ে বাঁচতে পারবে। দাঁড়াও, তোমাকে আমি মারবো না। ড্রাইভার দাঁড়িয়ে গেল, তরতর কাঁপছে। মানুষ জমকে চোখে দেখতে পেলে যেরকম ভয় পায়, কাজ করে ঠিক তেমনি। তুমি কি আমার চেহারা এখনো দেখেছ? না, আপনার চোখ মুখ তো কাপড় দিয়ে ঢাকা, আমি দেখবো কি করে? তুমি কি আমাকে দেখতে চাও? হ্যাঁ, অনেক ইচ্ছে আছে। আপনি কেমন দেখবো? তাহলে তোমাকে জীবন দিতে হবে, কারণ যেই আমাকে মনস্টার হিসাবে দেখবে তাকেই জীবন দিতে হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে। না, আমি দেখতে চাই না, আমি বাঁচতে চাই। তুমি গরিব মানুষ, ড্রাইভারি করে পেট চালাও, তুমি নিরপরাধী, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। যাও, চলে যাও। সে মুখ ঢেকে আসার কারণ একটাই ছিল, যাতে ড্রাইভার তার চেহারা না দেখে। ড্রাইভারের কোনো অপরাধ নেই, তাই তাকে মারতে চায়নি, কারণ শ্যাডো দ্য মনস্টারের টার্গেট শুধুমাত্র সন্ত্রাসীরা, অপরাধীরা। আসলে মানুষ কষ্ট পেতে পেতে অন্তর হয়ে যায়, পাথরের চাইতে কঠিন। তখন মনের ভিতর থাকে না কোনো দয়া মায়া, কাজ করে না কোনো দরদ ভালোবাসা। যখন নিজের লোককে চোখের সামনে লাশ হতে হয়, তখন থেকেই প্রতিশোধের নেশায় মানুষ হয়ে যায় রক্তাক্ত পিপাসু। টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় মেয়র শাহজাহান খুনের নিউজ। পুরো দেশের ভাইরাল টপিক শ্যাডো দ্য মনস্টারের হাতে। এবার মেয়র শাহজাহান খুন। প্রশ্ন একটাই, কে এই ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং? তার কি কোনো আত্মীয় স্বজন নেই? আর সে কোনো এত রক্ত পিপাসু হয়ে উঠল? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আছে। সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো গল্প মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়রের লাশ সাগরের পাড়ে পাওয়া যায়, টিভি পুলিশরা শনাক্ত করেন। স্যার, ছুরি দিয়ে 10টি আঘাত করা হয়েছে। সবই বুঝলাম, একটা মানুষকে সাগর পাড়ে মারা হলে এখানে ধুলাবালিতে কিছু তো চিহ্ন থাকার কথা। আর পানিতে ফেললো না কেন? পানিতে ফেললে তো খুঁজে পাওয়া যেত না। মেরেছে অন্য জায়গায়, লাশ ফেলেছে এখানে। পোস্টমর্টম শেষে ডক্টর জানান, দেখুন, তাকে আলাদা আলাদা ছোট বড় 10টি ছুরি দিয়ে আঘাত করা হয় এবং প্রত্যেকটি ছুরির মাথায় অ্যাসিড লাগানো ছিল।
যেই অ্যাসিডের সাথে সাথেই মানুষকে পুড়িয়ে দিতে সক্ষম। পুলিশরা রিপোর্ট নিয়ে আসেন। অন্যদিকে রকি মন খারাপ করে করে আছে। এমনিতেই রকি দুঃখী একটা ছেলে। তার বড় কারণ হচ্ছে রকি একজন এতিম। তার মা বাবা বেঁচে নেই। তার বাবা 5 বছর আগে এবং 2 বছর আগে মারা যান। হাতে তেমন একটা টাকা নেই। জিশানের অপমান সব মিলে খারাপ অবস্থা। জিশান রকির সাথে খারাপ আচরণ করে, মায়া তা ভালো করে উপলব্ধি করে। মায়া রকিকে এত সহজে ছাড়বে না, তাই মায়া রকির নাম্বার ম্যানেজ করে রকিকে কিল করে। হ্যালো রকি। হ্যাঁ, কে বলছেন? আমি মায়া। তুমি কি বাইপাস রোডে আসবে? একটু গল্প করতাম। না, আমার কাজ আছে। আমি একটা বিপদে পড়েছি, তুমি আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আসছি। রকি, কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। তুমি নাকি বিপদে বললে? হ্যাঁ, মানে বিপদে ছিলাম, তুমি এসে গেছো, তাই বিপদ কেটে গেছে। আচ্ছা জিসান, তোমার সাথে খারাপ ব্যবহার কেন করে? তুমি কিভাবে জানলে? আমি দেখেছি ও খুব খারাপ ছেলে। তুমি কিছু বলো না কেন? বলবো, যদি কোনো দিন আমি সুযোগ পাই সেদিন। হ্যাঁ, আচ্ছা তোমার বাবা মা ভাই বোন তারা কি করেন? আমার তো বাবা মা নাই। নাই মানে? নাই মানে নাই, ওরা মারা গেছেন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বর্তমানে আমার বলতে কেউ নাই, আমি একা। আমি আছি। কি? তুমি আছো মানে কি? আমি তোমার দেখাশোনা করব, তুমি আমার। আসলে তুমি কি চাচ্ছ? তুমি কি আমার সাথে প্রেম করতে চাও? এসব আমি পারবো না, কোনো দিনও না। প্রেম, বিয়ে, ভালোবাসা আমাকে দিয়ে হবে না। কেন হবে না? আমার কেউ নাই, আমি একা মানুষ। তাছাড়া আমার এসব কোনো ইচ্ছেও নেই। আমি তোমার ফ্রেন্ড হতে চাই, প্লিজ না করো না। আমার ফ্রেন্ড হয়ে কি করবে? এমনি তোমার সাথে গল্প করব, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড হব, তবে রাতের বেলা। আমি কিন্তু কখনোই তোমার সাথে বসে আড্ডা গল্প করতে পারবো না। আর দিনের বেলা শুধু কলেজ টাইমে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মায়া খুব খুশি রকির সাথে গল্প করতে পারবে, কিন্তু রকি এসব চিন্তায় নেই। তার জন্য টেনশন, অন্য টেনশন বলতে পড়ালেখার টেনশনটাই বেশি। বাইপাস রোডের ব্রিজের পাশেই রকি এবং মায়া বসে বসে চা খাচ্ছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুরমা নদী। সবুজ প্রকৃতির দৃশ্য মনে হচ্ছে সকল সৌন্দর্য বুঝি এখানেই মিশে আছে। ঠিক এরকমই আরেকটা প্রাকৃতিক একটা গুহার ভিতরে বসে গোপন মিটিং চলছে। তবে মিটিংটা হচ্ছে সন্ত্রাসীদের এটার সভাপতি মন্ত্রী নারায়ণ। যে মেয়র শাহজাহানকে মেরে ফেলতে পারে সেখানে কি আমি নিরাপদ তোমরা মনে করো? শোনো, আমরা একটা ফাঁদ তৈরি করব, আর সেই ফাঁদে পা দিবে ওই ছদ্মবেশী মনস্টার। তারপর হবে মেইন খেলা। কিন্তু কিভাবে সেই ফাঁদ তৈরি করবেন? একের পর এক খুন করেই যাচ্ছে মানুষটা, কিরকম আমার তো সেটাই জানি না বস। যেখানে অবৈধ অস্ত্রের বেচা কেনা সেখানেই মনস্টার, তাই না? হ্যাঁ বস। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা এখানে যারা আছি এর বাইরে যেন একটা পোকাও জানতে না পারে আমরা কি প্ল্যান করছি। মনে রাখবে, দেওয়ালেরও কান আছে। আগামী রবিবার আমার কিছু লোক 4 থেকে 5 জন জঙ্গলে গিয়ে অস্ত্র বেচা কিনা নাটক করবে। ওই সময় মনস্টার অবশ্যই ওখানে যাবে, কিন্তু ওই জঙ্গল ঘিরে রাখবে আমাদের লোকেরা। কমপক্ষে 2000 লোক থাকবে। সে জঙ্গলের ভেতরে ঢুকলেই তাকে ঘিরে ধরে ওখানে গাছের সাথে বেঁধে রাখবে। ওকে বস, তাই হবে। তাহলে এখন থেকেই মানুষ তৈরি করব। হ্যাঁ, তাই করো। তারা তাদের প্ল্যান অনুসারে কাজ শুরু করে দেয়। তাদের বিশ্বাস এবার ছদ্মবেশী মনস্টারের আসল রূপ ধরে ফেলবে। দেখা যাক কি হয়। প্ল্যান অনুযায়ী রবিবার দুপুরে সময়বেলা আনুমানিক 2 ঘটিকা হবে। 4 জন লোক গভীর জঙ্গলের ভেতরে ঢুকে অস্ত্র বিক্রির অভিনয় করছে, আর পুরো জঙ্গল ঘিরে আছে হাজারো অস্ত্রধারী সন্ত্রাসীরা। মনে হচ্ছে তারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে প্রস্তুতি নিচ্ছে, অথচ মানুষ মাত্র 1 জন। অনেক অপেক্ষার পর ছদ্মবেশী শারদা মনস্টারের দেখা মিলছে না। প্রায় সন্ধ্যা নেমে আসলো, তবুও তার দেখা নেই। তারা ফিরে যেতে শুরু করলো, কিন্তু এর মধ্যে অবাক কাণ্ড ঘটে গেছে। জুবেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসী জুবেল, যিনি অপারেশনের লিডার ছিল, পুরো জঙ্গল খুঁজেও কোথাও দেখা মিলছে না। জঙ্গল থেকে বের হয়ে খোঁজাখুঁজি শুরু করলে আচমকাভাবে একটি খাদে সন্ত্রাসী জুবেলের লাশ পাওয়া যায়। কিভাবে তার এই রহস্যজনক মৃত্যু ঘটল তাহলে শুনুন। জুবেল সিগারেট খাচ্ছিল। একজন কাঠেরিয়া তাকে ডাক দেয়। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য? একটু এদিকে আসুন। কি? কোথায় যেতে পারবো না, আর হুট এখান থেকে আমি জরুরি একটা কাজে আছি। ওই যে দূরে একটা খাদ আছে, ওই খাদের কিনারায় 1 বস্তা টাকা কে জানি ফেলে গিয়েছে। আমি ভয় তুলিনি, যদি পুলিশ অ্যারেস্ট করে ফেলে, তাই তোমাকে বলছি একটু আসতে। কি 1 বস্তা টাকা? সত্যি?
হ্যাঁ, খাদের কিনারায় গেলেই দেখতে পাবেন। প্রায় 5 মিনিট হেঁটে খাদের কিনারা একটি বস্তা। বস্তার মুখ খুলুন। খুশি মনে জুবেল বস্তার মুখ খুলতেছে। বস্তাটির মুখ খোলার সাথে সাথে ঠাস করে একটি বিকট সাউন্ড হয়। সে 10 হাত দূরে গিয়ে উড়ে পড়ে। বস্তায় বোম রেখে তুই টাকার কথা বলে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। দাঁড়া, তোকে এক্ষুনি কেল্লাফতে করে দিচ্ছি। দাঁড়া, আমাকে মারার আগে যাকে খোঁজার জন্য এখানে এসেছিস সে কে তা তো জানবি। তুই কি করে জানিস? তাহলে মন ভরে আমাকে দেখে নে। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, মাথা ভর্তি চিন্তা, যার জন্য সেই শ্যাডো দ্য মনস্টার কিং এখন তোর সামনে দাঁড়িয়ে। মনে পড়ে কয়েক বছর আগে কোনো এক রাজনীতিবিদকে হত্যা করা হয়, যেখানে তুই ছিলি অন্যতম। আমার আদালতে আমি ব্যারিস্টার, আমি জজ, আমি সাক্ষী। খুনের বদলা খুন, এই মর্মে তোকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এই বলে সন্ত্রাসী জুবেলের ঘাড় মোটকে দিয়ে মাথা বরাবর গুলি চালায় শ্যাডো দ্য মনস্টার কিং। শরীরে স্টিকার মেরে পানিতে ফেলে দিয়ে চলে যায়। একের পর এক ছোট বড় মাফিয়া শেষ করে দিচ্ছে। এই যেন অপরাধ মুক্ত একটা শহর গড়ার চ্যালেঞ্জ। ওরা জুবেলকে মত পেয়ে মন্ত্রী নারায়ণকে কল করে জানায়, ওকে, ওখানেই পুঁতে আয়। পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না। এই পুলিশেরা ওর একটা চুলও নড়াতে পারবে না। এসব পুলিশ থেকে আমার বিশ্বাস উঠে গেছে। বাবা, কি হয়েছে? তুমি কলে আর কার সাথে কথা বলছো? তুই তো জানিস বাবা, ওই শ্যাডো দ্য মনস্টার একজন একজন করে সবাইকে শেষ করে দিচ্ছে। আজকে জুবেলকেও মেরে ফেলেছে। আমার মনে হয় ও আমাদের উপর আক্রমণ করতে পারে। বাবা, আমি যদি ওই শালাকে একবার কাছে পেতাম তাহলে। না বাবা, ওর সাথে তুই পারবি না। ও অনেক বড় ডেঞ্জারাস। ওকে সিস্টেমে কিছু করতে হবে। বাপ ছেলের কথোপকথন করছেন। আলাপের মধ্যেই কল করে মন্ত্রী নারায়ণের বিজনেসের ম্যানেজার জিশান কল রিসিভ করে। স্যার বলছেন? হ্যাঁ বাবা, সামনে আছেন, কি বলবেন বলুন। ও জিশান স্যার, শিল্পপতি আরাফাত সাহেব মন্ত্রী স্যারের ঘনিষ্ঠ বন্ধু। তিনি এই মুহূর্তে খুন হয়েছেন শ্যাডো দ্য মনস্টারের হাতে। জিশান খবরটি শুনেই কল কেটে দেয়। তার বাবার দিকে তাকিয়ে আছে। কিভাবে খবরটি জানাবে বুঝতে পারছে না। বাবা, তোমার বন্ধু শিল্পপতি আরাফাত সাহেব। কি হয়েছে? সে নাকি খুন হয়েছে। ম্যানেজার এখন তাই বলেন। ওই ছদ্মবেশী শ্যাডো দ্য মাস্টার তাকে মেরে ফেলেছে। আমি এখন কনফার্ম সে আমাদেরকে টার্গেটে রেখেছে। মেয়রকে মারলো, এখন আমার বিজনেসের ঘনিষ্ঠ বন্ধু আরাফাতকেও মেরে ফেললো। এখন হয়তো আমাকে টার্গেট করে ওই ছদ্মবেশী এই শহরে রাজ করতে চায়। এখন শোনো, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। রাস্তা আছে 2টা, যে কোনো একটা বেছে নিতে হবে। রাস্তায় 2টি কি কি? হয় এই শহর ছেড়ে চলে যেতে হবে, আর যদি তাকে প্রতিরোধ করতে চাই তাহলে শক্ত হাতে লড়াই করতে হবে। শহর ছাড়া প্রশ্নে আসে না। আমরা ওকে প্রতিরোধ করব, প্রয়োজন হলে স্পেশাল বডিগার্ড ব্যবস্থা করব। সাংবাদিকরা পুলিশের কাছে এই খুন সন্ত্রাসীর বিষয় জানতে চায়। স্যার, দেশের অন্যতম শিল্পপতি আরফাত সাহেবকেও হত্যা করে ফেললো ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার। এই মুহূর্তে আপনাদের পদক্ষেপ কি? আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে অ্যারেস্ট করে দেশের মানুষের কাছে তার চেহারা প্রকাশ করব। আপনারা কয়েকদিন ধরেই বলছেন চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। জনগণ কি তাহলে ধরে নিবে পুলিশ বড় সন্ত্রাসীদের কিছুই করতে পারে না? আপনাদের এই মুহূর্তে পদক্ষেপ আমাদেরকে জানান। আমরা একটা স্পেশাল টিম গঠন করেছি। সেই টিমের নাম হচ্ছে টিম ইগল। টিম ইগলের হেড যিনি থাকবেন সে এই দেশের সবচেয়ে দক্ষ এবং চালাক অফিসার। জীবনে সে চ্যালেঞ্জ নিয়েছে, শ্যাডো দ্য মনস্টার কিংকে জনসম্মুখ আনবেই। তাই সবাইকে ধৈর্য ধরার অনুরোধ। ইতিমধ্যে স্পেশাল টিম ইগল প্রস্তুতি নিয়েছে তাদের অপারেশন শুরু করার জন্য। তাদের হেড অফিসার জীবন শহরে পা রেখে একটি নর্মাল রেস্টুরেন্টে নাস্তা করার জন্য ঢোকেন। মজার বিষয় হচ্ছে ওই রেস্টুরেন্টের ভিতরে বসে থেকে নাস্তা করছে শ্যাডো দ্য মনস্টার কিং। তবে তার চেহারা দেখলে মনে হবে একজন সাধু বাবা বা কবিরাজদের মতো এরকম বেশে। রেস্টুরেন্টের ভেতরে অনেক ভিড়। শ্যাডো দ্য মাস্টার কিংয়ের পাশেই একটি চেয়ারে খালি। অফিসার জীবন সেখানেই বসলো। সাধারণত আমরা রেস্টুরেন্টে, ট্রেনে, বাসে সামনাসামনির সিটে অচেনা 2 জন বসলে আস্তে আস্তে গল্প শুরু করে দেয়, ঠিক তেমনই। চাচা, একটু ওইদিকে সরেন, আমার ব্যাগটা রাখবো একটু। হ্যাঁ,
আচ্ছা, কে আপনি? আমি তো সব সময় এখানে খাওয়া দাওয়া করি, আপনাকে তো আগে দেখিনি, মনে হয় অন্য জায়গা থেকে এসেছেন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। যে আপনাদের আরামে ঘুম হারাম করে দিয়েছে, আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমি থাক ধরতে এসেছি। আমার নাম অফিসার জীবন। তুমি কি এই শ্যাডো দ্য মনস্টার কিংয়ের কথা বলছো? জি হ্যাঁ, শুনেছি সে নাকি অনেক ভয়ঙ্কর। শ্যাডো দ্য মনস্টার কিং সে কে সবাই বলছে ধরবে, আবার তারাই বলছে মনস্টার অনেক ভয়ঙ্কর। সে নিজেই নিজের কথা বলছে। শ্যাডো দ্য মনস্টার কিং একজন কবিরাজ বেশে নাস্তা করছে, তাই অফিসার জীবন তাকেই বলছে, আপনি একজন সাধু মানুষ, আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। আপনার দোয়ায় আমি যেন সফল হতে পারি। অনেক দোয়া রইল তোমার জন্য, তুমি যেন সফল হও। ওই মনস্টার সমাজের শত্রু, দেশের শত্রু। জীবন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আমাকে ধরবে? কত শখ! শ্যাডো দ্য মনস্টার কিং সে নিজেই দোয়া করে দিল তাকে ধরার জন্য। ব্যাপারটা হাস্যকর। অফিসার জীবন টিম ইগলকে নিয়ে সব ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে পুরো টাইমে। প্রত্যেকে মুড়ে মুড়ে আবাসিক সাইডে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে করে একজন অপরাধী যেন লুকিয়ে কোনো কিছু করতে না পারে। পরদিন সকাল থেকেই শহরের আনাচে কানাচে অলিতে গলিতে পুলিশরাও ছদ্মবেশে পাহারায় আছে। অফিসার জীবন ও তার সহপাঠীরা রাজপথের পাশে মন্ত্রী নারায়ণ মিটিংয়ের জায়গায় কথা তাদেরকে দেখে গাড়ি থেকে নেমে বলল, আপনারা চোখ কান খোলা রাখুন, যেভাবেই হোক কে এই শ্যাডো দ্য মনস্টার চিহ্নিত করুন। কথা বলার মধ্যে মন্ত্রী নারায়ণের গাড়িতে বোম ব্লাস্ট হয়। বোমের সাউন্ডে বিল্ডিংয়ের কাঁচ ঝরে পড়ে যায়। কয়েকশত মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু কপাল গুণে মন্ত্রী নারায়ণ বেঁচে যায়, কারণ সে ঠিক টাইমে গাড়িতে ছিল না। কিন্তু অফিসার জীবন চালাক, সে দেখতে পায় একটা যুবক বোম ব্লাস্ট হওয়ার পরই একটি কার্ড ফেলে সেখানে লেখা শ্যাডো দ্য মনস্টার কিং, তারপর কার এই উঠে চলে যাচ্ছে। সাথে সাথে সে বুঝতে পারে ওই ব্যক্তিটাই শ্যাডো দ্য মনস্টার কিং। এই আপনারা তাড়াতাড়ি আসুন, ওই যে শ্যাডো দ্য মনস্টার কিং পালিয়ে যাচ্ছে। তারা মনস্টারের গাড়ির পেছন পেছন যেতে শুরু করে। মনস্টার 150 গতিতে গাড়ি টানছে, অফিসারও তাদের গাড়ি হাই স্পিডে টানছে। কিন্তু মনস্টারের গাড়িতে বিভিন্ন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই তার গাড়ির স্পিড সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি। রেল লাইন ক্রস করে চলে যায়, তার একটু পরে রেল লাইনে বাস ফেলে দেয়। রেল লাইনের দায়িত্বে থাকা ব্যক্তি ঠিক সেই সুযোগে ইজিলি চলে যেতে পারে মনস্টারের। ও সিট, চান্স মিস্টেক হয়ে গেল। তবে আমি তার চেহারা দেখে ফেলেছি। ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিংকে প্রথমবার কেউ তাকে শ্যাডো দ্য মনস্টার হিসেবে দেখলো। মনস্টার কল করলো। ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং কল করে পুলিশ অফিসারের মোবাইলে, হ্যালো, শ্যাডো দ্য মনস্টার কিং বলছি। স্যার, শ্যাডো দ্য মনস্টার কিং। পুলিশ অফিসার, আপনাদের স্পেশাল অফিসার জীবনকে চাই। হ্যালো অফিসার, তোর সাহস কত আমাকে তাড়া করলি? আমি তোকে দেখে ফেলেছি, এর মানে আমি তোকে অ্যারেস্ট করবই করব। আমার কাজ শেষ হওয়ার আগে দুনিয়ায় এমন কেউ নেই যে আমাকে অ্যারেস্ট করতে পারবে। দেখলি আমি যে ক্যাপসুল বোম ব্লাস্ট করেছি, এই বোম জাস্ট একটা ক্যাপসুলের মতো, কোথাও ধরা পড়ে না। আমার পিস্তল থেকে গুলি বের হয় ঠিক, কিন্তু কোনো শব্দ হয় না। হারামির বাচ্চা, মন্ত্রী বেঁচে গেছে না, দেখি কতদিন বেঁচে থাকতে পারে। শ্যাডো দ্য মনস্টার কিং তার সব শক্তি দিয়ে হলেও সকল ছোট বড় মাফিয়া সন্ত্রাসীকে শেষ করবে, এটা তার টার্গেট। আবার পুলিশরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তাকে ধরার জন্য। একজন স্মার্ট, দক্ষ, পারদর্শী আর্টিস্টকে আনা হলো। ওনাকে অফিসার জীবন শ্যাডো দ্য মনস্টার চেহারা বর্ণনা করবে আর উনি ছবি আঁকবে। তার চুল মিডিয়াম লম্বা, বড় বড় চোখ, কোচকোচে দাঁড়িয়ে আছে, গোলাপি ঠোঁট আর ফুল চেহারায় ভিলেন টাইপের একটা ছাপ রয়েছে। বর্ণনা মতে আর্টিস্ট ছবি আঁকলেন, কিন্তু অফিসার জীবনের কাছে হুবহু মনে হচ্ছে, কিন্তু জায়গায় মিসিং আছে। অবশ্য একজন মানুষের ছবি দেখে দেখে আঁকলে সব কিছু মেলানো সঠিক হয়ে যায়।
আর বর্ণনা মতো আঁকলে তো মিসিং থাকবেই স্বাভাবিক। আর্টিস্ট সে যেই ছবি এঁকেছেন, ছবিটা পুরো দেশ বিদেশের সব টেলিভিশন, মোবাইল, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। যদি কেউ চিনে থাকেন জানানোর জন্য ছবিটি শ্যাডো মনস্টার চেহারার সাথে 50% মিল রয়েছে, বাকি 50% মিসিং। তাই ছবি দেখে পুরোটা জাজ করার উপায় নেই। তবে ছবি ছড়িয়ে পড়ে যায়, ছবি দেখছে তাদের মনে হচ্ছে এই মানুষটিকে কোথায় যেন দেখেছে, আবার শিওরও দিতে পারছে না। ছবিটি জিসান দেখে। বাবা, এই ছদ্মবেশী সন্ত্রাসীটাকে কোথায় যেন দেখেছি। দেখলি বাবা, আমার গাড়িতে বোম রেখেছিল, হায়াত ছিল বলে বেঁচে গেছি। তা না হলে আজকে তুই বাবা হারা থাকতি। এখন কোথায় দেখছে মনে কর। এক কাজ করো, গত কয়েকদিন যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে আবার দেখা করো, তাহলেই চেহারা মিলাতে পারবে। জিসান এই চেহারার মানুষকে মেলানোর জন্য পাগল বেশে চেষ্টা চালাচ্ছে। পুলিশ, র্যাব, টিভি, পুলিশ সবাই চেষ্টায়। অন্যদিকে মায়া ফেসবুকে স্ক্রল করছে, ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টারের আর্ট করা ছবিটি দেখতে পায়। তবে মায়া এতটা পাত্তা দেয়নি, কারণ মায়া এসবের মধ্যে নেই। মায়ার কাজ হচ্ছে শপিং করা, বাইরে ঘুরতে যাও, এসব। তাই সে বন্ধু রকিকে কল করে মায়া আজ রকিকে ফাইনাল কথাটা বলেই ফেলবে। তুমি কোথায়? কল ধরছো না কেন? হ্যাঁ আছি, বলো। আমি একটা ঝামেলায়। ও বাবা, তুমিও ঝামেলায় থাকো? এটা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, কি ঝামেলা শুনি? তা তুমি বুঝবে না। কি এমন সমস্যা বলো না। এই বললাম না, বুঝবে না। আমার মাথা গরম করো না। মানে কি, আজ তুমি রাগ করছো? আচ্ছা শোনো, আমি বাইরে একটু আসো। না, আমি আসতে পারবো না। বাইরে আসো, চত্বরে আমি দাঁড়িয়ে আছি, 5 মিনিটের জন্য হলেও আসো। মায়া বাসা থেকে বের হয়ে হরিশরণের গোল চত্বরে গেল। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রকি আসছে না। মায়া কল করছে কিন্তু রিসিভ করছে না। মায়া প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর রকি আসে। এত লেট কেন বললে? বলছি তো ঝামেলায়, তাও তো এসছি। এরকম ঝামেলায় থাকলে পৃথিবীর কেউ বাইরে বেরই হবে না। কি এমন ঝামেলা আবার বলো না। আচ্ছা শোনো। কি? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করার। দেখো, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার সব সম্পত্তি আমি পাবো। তুমি বলছো তোমার বাবা মা কেউ নেই, তাই আমি চাই তুমি আমার স্বামী হবে। তাছাড়া আমার বাবার বয়স হয়েছে, তিনি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার মতো অবস্থাতেও নেই। সেসব ব্যবসা তুমি দেখবে, পাশাপাশি আমাকেও দেখাশোনা করবে। তোমার জীবনের সব দুঃখ আমি মিটিয়ে দিতে চাই। আমি পারবো না। তাহলে আমি সারা জীবনের জন্য তোমার পাশ থেকে চলে যাচ্ছি। ওই দাঁড়াও, আসো আমার সাথে। এই বলে রকি মায়ের হাত ধরে টানতে টানতে গাড়িতে তোলে। তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? চুপ, কোনো কথা বলবে না, একটু পরেই দেখতে পাবে। মায়া কোনো কথা বলে না। হঠাৎ করে রকির এরকম বিহেভ একটু অন্যরকম। গাড়ি থেকে নেমে রকি মায়াকে নিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অন্ধকার, বাজে গন্ধ, নেই কোনো শব্দ, নিরিবিলি পরিবেশে। মায়া ভয় পেয়ে, এই রকি দাঁড়াও, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি আমার ইজ্জতে হাত দিতে চাও? চুপ কর। মায়া কিছুই বুঝে উঠতে পারেনি। তালাবদ্ধ একটা রুমে তালা খুলে রুমের ভেতরে ঢুকে, রুমের ভেতরে লাইট জ্বালানো, অনেক বড় রুমের ভেতরে অনেক সরঞ্জামাদি, ইলেকট্রনিক লাইট, প্লাস্টিকের টুকরো, স্টিলের টুকরো। দেখে মনে হচ্ছে কোনো কোম্পানির কারখানার ভেতর, যেখানে অনেক কিছু তৈরি করা হয়। এসব কি রকি? জানতে চাও এসব কি? এই যে দেখছো স্টিলের টুকরা, এগুলো দিয়ে আমি বোমা তৈরি করি। এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, একটি ব্যাগ ভর্তি পিস্তল, কম হলেও 50টি পিস্তল। এইসব পিস্তল আমার বানানো। আসো দেখো, এই দেখো শত শত ছুরি, এগুলো সব আমার। তোমাকে আরেকটা জিনিস দেখাই। এই বলে পেছনে আরেকটি রুমে গেল, যে রুমে শত শত মানুষের ফটো টাঙানো, কিছু ছবির উপর ক্রস চিহ্ন দেওয়া, আবার কিছু ছবিতে কোনো কিছু লেখা নেই। দেখো দেখো, যাদের ছবি ক্রস চিহ্ন দেওয়া তাদের আমি নিজ হাতে খুন করেছি, আর যাদের ছবিতে এখনো ক্রস দিইনি তাদের খুন করব খুঁজতেছি। এই নিয়ে আমি হাজারের ওপর খুন করেছি। আমার প্রশ্ন হলো, এইসব শোনার পর তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি মানুষ না জানোয়ার,
তোমাকে নাকি আমি ভদ্র ছেলে মনে করেছিলাম, আর সেই তুমি নাকি একটা সন্ত্রাসী। ছি! হ্যাঁ, আমি খুনি, আমি হত্যাকারী, আমি সন্ত্রাসী। আমার আরেকটা পরিচয় আছে, শুনতে চাও? কি? শ্যাডো দ্য মনস্টার কিং। কি? তুমি ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার? হ্যাঁ হ্যাঁ, এই রকি হচ্ছে ভয়ঙ্কর সমাজের আতঙ্ক, ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার। মায়া ভয়ে কান্না করতে শুরু করে দেয়। তুমি হত্যা করেছ, তুমি অত হত্যাকারী। যারা খারাপ কাজ করে তাদের জন্য আইন আছে, আইন তাদের বিচার করবে। আমি এই আইনকে বিশ্বাস করি না। আইন কি পারবে মন্ত্রী নারায়ণকে ফাঁসির কষ্টে ঝোলাতে? পারবে না। তুমি পড়ালেখায় অনেক ভালো, পড়াশোনা শেষ করে যে কোনো ভালো চাকরি করতে পারবে। কি এমন কারণ যার জন্য তুমি রকি থেকে শ্যাডো দ্য মনস্টার কিং হলে? কাহিনী অনেক বড়, তুমি সব খুলে বলো প্লিজ। কি হয়েছে তোমার সাথে? তাহলে শোনো, আমি কোনো নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম না। আমার পরিবার ছিল এই এলাকার সবচেয়ে সম্মানীয় মর্যাদাবান পরিবার। আমার বাবা ছিলেন একজন সৎ রাজনীতিবিদ। তিনি সতের পথে ছিলেন বলে তাকে জীবন দিতে হয়েছিল। আমার নির্দোষ মাকেও বাঁচতে দেয়নি এই সমাজের পশুরা। চলে যাচ্ছি সেই হৃদয় বিদারক অতীতে, যার কারণে রকির জীবন পুড়ে ছাই হয়ে গেছে। আজমান সাহেব, যিনি হলেন রকির বাবা, তিনি ছিলেন পরোপকারী, গরিব দুঃখীর বন্ধু। তিনি ছিলেন অসৎ কাজের মূল বাধা প্রদানকারীর মন্ত্রী নারায়ণের আগে থেকেই ছিলেন বাটপার। 10 বছর আগে মন্ত্রী নারায়ণ তখন মন্ত্রী ছিল না। নারায়ণ তার দলবল নিয়ে কাকরাইল বস্তিতে ঘোষণা দেয় সেখানকার প্রায় 1000 পরিবারকে সরে যাওয়ার জন্য। ওই জায়গায় সে কনস্ট্রাকশনের কাজ করবে। তাই বস্তিবাসী সরতে চায় না, কারণ তারা এই কাকরাইল বস্তিতে বাস করে যুগের পর যুগ ধরে। তারা সরে যেতে অসম্মতি জানায়। নারায়ণ হুমকি দেয়, যদি তোমরা সরে না যাও তাহলে আমি একটু কঠিন হব। তোমাদের এই সকল ঘর এক রাতের ভিতর জ্বালিয়ে ছারখার করে দেব। যদি জানমাল রক্ষা করতে চাও তাহলে সম্মানের সহিত চলে যাও। সে কাউকে তোয়াক্কা না করে ম্যানেজারকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ শুরু করবে। এই যে এখানে হবে মূল গেট, এই বরাবর বাউন্ডারি হবে, সামনে হবে মূল বিল্ডিং। স্যার, যদি বস্তিবাসী সরে না যায়? ওরা বাসমান মানুষ, বাসতে বাসতেই চলে যাবে। সুঠাম দেহের অধিকারী বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে আজমান সাহেব, রকির বাবা আজমান সাহেব। ভুল বললেন, ওরা ভাষ্যমান মানুষ নয়। 20 বছরের অধিক হবে এই মানুষগুলো এখানে বসবাস করে। তাদেরকে ভাষ্যমান মানুষ বলে সরিয়ে দিবেন? এই দেশ কি আপনার? আমাকে পাওয়ার দেখাতে বাধ্য করবেন না। পুলিশ সেনাবাহিনী দিয়ে সরিয়ে দেব। এই দেখেন কাগজটা ভালো করে দেখেন। এই দেশের সরকার এই পুরো জায়গাটা আমার নামে লিখে দিয়েছে, তাই উল্টাপাল্টা কথা বলে লাভ হবে না। আমার ক্ষমতা সম্পর্কে আপনাদের দেখছি ধারণাই নেই। পাহাড়কে ধাক্কা দেওয়া যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পাহাড় পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে থাকে। আর আমাকে আপনার ক্ষমতার ধারণা দিতে হবে না। এই দেশের রাজনীতি ছোটবেলা থেকে করি। আপনাদের মতো গরিব দুঃখের সাথে ক্ষমতা দেখাই না। আমি কথা বলবো না, কাগজ কথা বলবে। কাল থেকে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে। কাগজ আমার কাছেও আছে, দেখেন ভালো করে দেখেন। কিসের কাগজ? হাইকোর্ট থেকে করিয়ে আনা স্টে অর্ডার। শোন বস্তিবাসী, এরকম অবৈধ টাকার সন্ত্রাসীরা গরিবদের টার্গেট করলে রক্ত চুষে খায়। তাই তোমরাও নিজের আত্মরক্ষার জন্য রেডি থেকো, যেন এরকম সন্ত্রাসীরা তোমাদের সামনে গেলে উঁচু করে কথা বলতে না পারে। মনে রাখবে, ওদেরকে এই জায়গা থেকে সরে যেতে হবে, আজ নয়তো কাল। কালকের কথা জানি না, কিন্তু আজকে তোমাকে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যেতে হবে। তা না হলে কি তুমি কি আমাকে মারবে? না, আমি এত বোকা নই যে তোমার গায়ে হাত তুলে এই গরিব দুঃখীর উপর মামলা করার সুযোগ দিব। নারায়ণ রাগে ফসফস করে চলে গেল। চলে যায়নি, চলে যেতে বাধ্য করা হয়েছে। বস্তিবাসী আজমান সাহেবকে ধরে কান্না করতেছে। তাদের কি হবে ভবিষ্যতে? শুনুন, আমি আজমান সাহেব কোনো অন্যায় করি না, কাউকে অন্যায় করতেও দেই না। জোর করে কেউ যদি আমার সামনে অন্যায় করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
নারায়ণ তার লোকদের সাথে বুদ্ধি করতে থাকে কিভাবে কি করা যায়। এই জায়গা থেকে ওদেরকে না সরাতে পারলে সব প্ল্যান মাটির সাথে মিশে যাবে। ওদেরকে নির্যাতনের শিকার করতে হবে, তাহলে ভয় পেয়ে এক এক করে সবাই চলে যাবে। শানি, তুই ওই বস্তির সুন্দরী শিক্ষিত একটা মেয়েকে পৌরসভায় চাকরির কথা বলে ইন্টারভিউয়ের জন্য রুমে আনবি, কয়েকদিন ইন্টারভিউ নিবি, যা। নারায়ণের কথা মতো তার লোক সানি রানী নামের একটা সুন্দরী মেয়েকে পৌরসভায় চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায়। সেখানে সানি নামের সন্ত্রাসী তাকে খারাপ কাজের অফার করে। সে রাজি না হলে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে 2 দিন পর তাকে ছেড়ে দেয়। রানী গরিব ঘরের মেয়ে কান্না করতে করতে বাড়ি আসে। সে মায়ের কাছে বলে, মাও কান্না করে, কেননা তাদের কিছু করার নেই। এলাকার একজন ব্যক্তি বিষয়টা আজমান সাহেবকে জানায়। তিনি উপস্থিত হয়ে দেখে কম বয়সী সুন্দরী শিক্ষিত মেয়েটা আত্মহত্যা করতে চায়। সন্ত্রাসীকে কোনো জায়গায় বাসার সব খবর নিলেন রানীর কাছ থেকে। কথা দিচ্ছি বোন, তুমি শক্ত হয়ে দাঁড়াও, আমি ওই জানোয়ারটাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আজমান সাহেব ওই বাসায় গিয়ে দেখেন তালাবদ্ধ। তিনি ওখান থেকে ফিরে আসেন। গাড়ি নিয়ে বাসা আসার পথেই দেখতে পায় সানি ক্যারাম খেলছে। গাড়ি থেকে নেমে সানিকে জিজ্ঞেস করেন, শুনলাম তুই নাকি পৌরসভায় চাকরি দিয়ে থাকিস, আমাকে একটা চাকরি দিতে পারবি? সানি কোনো কথা বলছে না ভয়ে। আজমান সাহেব তাকে বেধমরক মারধর করে মেরে রক্তাক্ত করে গাড়িতে তুলে কাকরাইল বস্তিতে ঢুকে রানীর কাছে নিয়ে যায়। রানী, তুমি ওই শুয়োরের গালে তোমার জুতা দিয়ে পেটাতে থাকো। রানী ইচ্ছে মতো জুতা খুলে সানির গালে মারে। তারপর আজমান সাহেব সানিকে পুলিশের কাছে দিয়ে আসেন। আজমান সাহেব বাসায় ফেরেন। ওনার স্ত্রী রকির আম্মু জেসমিন বেগম বলেন, এই আরমান সাহেবের জন্য চা কফি নিয়ে আসো। জেসমিন, মন ভালো না থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না, আর যখন মন চায় তখন যে কোনো কিছু খেতে ভালো লাগে। আর শোনো, 1 ঘন্টা আমি রুমে বিশ্রাম নিব, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আগামী 3 তারিখে আমাদের রকির জন্মদিন? টনি, রকির জন্মদিন ধুমধাম হওয়া চাই। আমার একটা মাত্র ছেলে, টাকা যত খরচ হয় হোক, তাতে কোনো সমস্যা নেই। জনি হচ্ছেন আজমান সাহেবের বাড়ির বডিগার্ডের মতো। এরকম 10 থেকে 12 জন লোক সবসময় আজমান সাহেবের সাথেই থাকেন। আজমান কোনো এমপি বা মন্ত্রী ছিল না, তবে ওনার চলাফেরার ধরন ছিল রাজাদের মতো। বস, পার্টি কি বাড়িতেই হবে? না, পার্টি, ডান্স, গান বাজনা কিচ্ছু হবে না। খাসি জবাই করে এলাকার যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে পেট ভরে খাওয়ানো হবে, যাতে করে আমার ছেলের মঙ্গল হয়। তোরা সবাই জানিস আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে আমার শত্রুদের অভাব নেই। এই ভয়ে আমি আমার ছোট ছেলেটাকে অন্য জায়গায় রেখে পড়ালেখা করাই। 3 তারিখ সকালবেলা রকি ফ্লাইটে করে আসে। এয়ারপোর্টে থেকে বের হয়েই দেখতে পায় তার বাবার লোকেরা তার জন্য অপেক্ষা করতেছে। সেফটি দিয়ে তাকে তার বাসায় নিয়ে আসেন। বাবা, আমি এসে গেছি। বাবা, তোমার কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না বাবা, আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাবা আমাকে নিয়ে আসার জন্য এত লোক পাঠিয়েছো কেন? তা তুমি বুঝবে না। রকি তার মাকে দেখে আরো উচ্ছ্বাসিত। মাকে দেখেই জড়িয়ে ধরে। মা, জানো না তো তোমাদের ছাড়া আমি কি কষ্ট করে থাকি, আমার একটু ভালো লাগে না। হ্যাঁ বাবা, বুঝি তো। আর কিছুদিন পর তোমার লেখাপড়া শেষ হয়ে গেলেই বাড়ি ফিরে আসবে। এখন ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিতে হবে। আসো, আমি তোমাকে নিজ হাত দিয়ে গোসল করিয়ে দিব বাবা। রকিকে গোসল করিয়ে সুন্দর ড্রেস পরিয়ে রেডি করা হয়। আস্তে আস্তে বাড়িতে মানুষ আসতে শুরু হলো, যাদেরকে দাওয়াত করা হয়েছিল। জনি, এলাকার যত গরিব মানুষ ছিল সবাই কি এসেছে? কেউ যেন বাকি না থাকে। ওরা সারা বছরেও একদিন মাংস খেতে পারে না, আজকের একদিন হলেও যেন একটু খেতে পারে। বাবা, তুমি কত বড় মানুষ, সবাই তোমাকে সম্মান করে, কিন্তু তোমার লেভেলের মানুষরা কোথায়? কাউকে তো আসতে দেখিনি। রকি, আমার লেভেলের যারা আছে ওরা প্রত্যেক দিন মাছ মাংস খেতে পারে,
এদের খাওয়ার কোনো অভাব নেই, তাই ধনীদের খাওয়ানোর চেয়ে গরিবদের খাওয়ানো উত্তম। আমি তোমার জন্মদিনে এই আয়োজন করে থাকি, কারণ তুমি যেন দেখে শিখতে পারো মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, তোমার মনে যেন উদার হয়। আমি মারা যাবার পরে এই সমাজের মানুষ বলবে, আজমান সাহেবের ছেলে আজমান সাহেবের মতোই হয়েছে, সবসময় গরিবদের ভালোবাসা, অত্যাচারীদের বিরুদ্ধে লড়বে। জন্মদিনের সব আয়োজন শেষ করার পর আজমান সাহেব জানতে পারেন কমিশনার সাহেব কিছু মানুষের জমি দখল করে ভুয়া দলিল ও বানিয়ে ফেলেছেন। তিনি ওই জায়গায় উপস্থিত হয়ে জায়গাটা দেখেন। জায়গা পরিদর্শনের পর কমিশনারের অফিসে গিয়ে কোনো কথা না বলে কমিশনারের কলার চেপে গাড়িতে তুলে নিজের বাসায় নিয়ে আসেন। রকি সহ সবার সামনে কমিশনারকে মারতে শুরু করেন। লাথি ঘুষি মারতে মারতে গায়ের জামা ছিঁড়ে ফেলেন। শুধুমাত্র একটা শর্ট প্যান্ট রেখে পুরো শরীর খাড়ি করে পেটাতে থাকেন। মারার শেষে চেয়ারে বসেন। শোন, এলাকার মানুষ একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের উদ্দেশ্য একটাই থাকে যে এই মানুষটি বিজয়ী হলে একটু শান্তিতে থাকা যাবে, কিন্তু তোর মতো মানুষরা তাদের বিশ্বাস ভেঙে ফেলে। তুই যখন নির্বাচনে খাড়া হয়েছিলি তখন আমি তোকে সাপোর্ট করেছিলাম, আর আমার কথার জন্যই মানুষ তোকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তুই উল্টো তাদের বুকে লাথি মেরে নিজে বড় হতে চাস। তোর মতো মানুষ পবিত্র কমিশনারের কার্যালয়ে বসলে পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে যাবে। জনি, যা এই ডাকাতকে ডাস্টবিনে ফেলে আয়, তা না হলে আমি খুন করে ফেলবো। আজমান সাহেবের অর্ডারে জনি গাড়িতে তুলে ড্রাইভারের পাশেই শহরের সব ময়লা সেই জায়গায় ফেলে দেওয়া হয়। সেখানে তাকে উলঙ্গ অবস্থায় ছুঁড়ে ফেলা দিয়ে আসে। কমিশনার এবং নারায়ণ সহ তারা কয়েকজন মিলে মিটিং করে, যেভাবেই হোক তাদের পথের কাঁটা আজমান সাহেবকে সরাতে হবে, তা না হলে কোনোভাবেই ইনকাম করা যাবে না। রহমান স্কুল অ্যান্ড কলেজের কাজের জন্য 1 কোটি টাকা বিল পাস হয়। কলেজের সভাপতি কলেজের কোনো টাকা কাজে না লাগিয়ে সে মেরে দিতে চাইলে সেখানেও বাধা হয়ে দাঁড়ান সমাজসেবী রাজনীতিবিদ আজমান সাহেব। তিনি কলেজে যান রকিকে সাথে করে নিয়ে প্রিন্সিপালকে অফিসে বসেই প্রশ্ন করেন, প্রিন্সিপাল সাহেব, কলেজে 1 কোটি টাকা বরাদ্দ হয় নতুন ভবন নির্মাণের জন্য, কিন্তু নতুন ভবনটা কোথায় দেখতে পাচ্ছি না। স্যার, কাজ এখনো শুরু হয় নাই। শুরু হয় নাই মানে কি? 1 বছরে একটি ইটও আসেনি। টাকাগুলো কোথায় বলবেন, নাকি চাকরি ছাড়বেন? দেখুন, আমি একজন প্রিন্সিপাল, কলেজের সভাপতি তিনি একজন শক্তিধর ব্যক্তি। আমি কি পারবো কিছু বলতে তাকে? 1 কোটি টাকা সভাপতি সাহেব কলেজ ম্যানেজমেন্টকে সবাইকে 50,000 করে দিয়েছেন, আমাকে দিয়েছেন 1 লক্ষ টাকা, সব মিলিয়ে আমাদের 10 লক্ষ টাকা, সবাইকে দিয়ে বাকি 90 লক্ষ টাকা কোথায় কেউ জানেন? আচ্ছা, তাহলে সভাপতি সব নাটকের মূল, সব টাকার হিসাব পই পই করে দিতে হবে। জনি, খোঁজ লাগাও কোথায় আছে সভাপতি। কিছুদিন পর জাতীয় নির্বাচন। এলাকায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আজমান সাহেব যাকে সাপোর্ট করে সেই হয়ে যায় বিজয়ী। তাই সবাই চায় আজমান সাহেবকে হাতে নিতে। তাই এমপি বাচ্চু আসেন আজমান সাহেবের বাড়িতে এসেই দেখতে পান আজমান সাহেব চেয়ারে বসে আছেন। তিনি আজমান সাহেবের পায়ের সামনে ফ্লোরে বসেন আর পায়ে ধরে আছেন। ভাই, গতবার আপনি সাপোর্ট দিয়েছিলেন বলে বিপুল ভোটে বিজয়ী হয়েছি, এবারও আপনি আমার দিকে থাকবেন? রহিমা, তোমাদের বস্তিতে কি পানির সমস্যার সমাধান হয়েছে? জি না স্যার, একদিন পানি আসলে বাকি 1 সপ্তাহ পানির অভাবে হাহাকার করতে হয়। আরমান, তোমাদের সাইডের রাস্তার কি অবস্থা? স্যার, এই রাস্তার কথা কি বলবো, গাড়ি তো চলেই না, আর গাড়ি দিয়ে যেতে চাইলে কোমর ভেঙে যায়। কোন সাহসে তুমি আমার কাছে এসেছো? লজ্জা করে না? স্যার, আমি আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই। তোর সাথে আমার কোনো কথা নেই। দয়া করে একটু অন্য রুমে আসুন, বেশি না 5 মিনিট। এই কথা বলেই দোতলার একটি রুমে আজমান সাহেব আর এমপি যান। ভাই, আপনার সাপোর্ট মানে
পাস, প্লিজ না করবেন না। প্রয়োজনে আমি আপনাকে 50 লাখ টাকা দেবো, কোনো সমস্যা নেই। এই কথা শুনেই আজমান সাহেব মাথা গরম কোনো কথা না বলে দরজায় ছিটকিনি লাগালেন। তুই আমাকে টাকার লোভ দেখাস? এই বলে মারতে শুরু করেন। নিচতলা থেকে মারার আওয়াজ শোনা যাচ্ছে। আজমান সাহেব লাথিতে দরজা ভেঙে নিচতলায় পড়ে এমপি বিরাট লজ্জা পায়। কমিশনার, এমপি এবং নারায়ণ একসাথে মিটিংয়ে বসলেন। এমপি সাহেব, শুনলাম আজমান সাহেব নাকি আপনাকে আপ্যায়ন করেছে। এই দেখো আমার গালে কি সুন্দর দাগ। আজমান আমাকে কিস করেছে। কিস মানে চুমু, বুঝলে? আমাকেও কুত্তার মতো মেরেছে। আমার কথা আর কি বলবো, আমার লাভ লস নাই, জীবনটাই আজমান লস করে দিয়েছে। কথা একটাই, আজমানকে খতম করে দিতে হবে। আজমানকে মারতে পারে এমন দুঃসাহস কারো নাই? এই সাহস কারো নাই, তা ঠিক, কিন্তু আমরা যদি এক হয়ে যাই তাহলে সবই সম্ভব। মনে রাখবে, আমরা আলাদা হলে কেউ বাঁচব না, আর যদি আমরা এক হয়ে যাই তাহলে আজমান বাঁচবে না। এখন বলো কি করবে? এই বলে তারা হাত মিলিয়ে ওয়াদা করে আজমান সাহেবকে শেষ করতে হবে। তবে মানুষের ভিড়ে, বাজার হাট বা রাস্তাঘাটে তাকে হত্যার চেষ্টা করলে যদি জনগণ দেখতে পায় তাহলে গণপিটুনিতে তোকে জীবন যাবে। তাই নির্জন জায়গায় তাকে শেষ করতে হবে। ওরা জানে আজমান সাহেব মাসে একবার তার সাজানো বাগান বাড়িতে রিল্যাক্স করার জন্য যান, তাই সেখানেই কিছু একটা করতে হবে। আজমান সাহেব বাগান বাড়িতে যাবেন, সেখানে অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ, বিরাট বড় সাজানো এরিয়া। সেখানে তিনি গিয়ে দেখে আসেন, ঘুরে আসেন, রিল্যাক্স করেন। জনিকে সাথে করেই বাগানের দিকে রওনা দেন। বাগানে ঢোকার সময় দেখতে পান গেটে দারোয়ান নেই, গেট খোলা। জনি, দেখছো? দারোয়ান না বলেই চলে গেল। বস, আমি যদি তাকে পাই তাহলে বোঝাবো কত ধানে কত চাল। বাগানের ভিতরে যারা গাছে পানি দেয়, পরিষ্কার করে রাখে, তারা কেউই নেই। কাহিনী কি? কেউ দেখি নেই। সবাই এভাবে বাগানের চাকরি ছেড়ে চলে যাওয়ার কারণ কি? আমিও তো কিছু বুঝতেছি না। বাগানের মাঝ বরাবর প্রবেশ করতেই দেখেন একটা গাছে পানি দিচ্ছেন এমপি বাচ্চু। পাশে ময়লা পরিষ্কার করতেছে নারায়ণ এবং কমিশনার। তোমরা আমার বাগানের ভেতর কি করছো? কিছু না, বাগান পরিষ্কার করে দিচ্ছি, সাথে আপনাকেও পরিষ্কার এই দুনিয়া থেকে পরিষ্কার করে দেওয়া হবে। তোর সাহস কত? কাকে কি বলছিস? জনি কথা শেষ করার আগেই পেছন থেকে তাদের লোক মাথায় আঘাত করে। জনির মাথা ফেটে যায়, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভালো হবে না বলছি। ভালো তো আপনার হবে না? কিসের অপেক্ষা, শেষ করে দাও। ছুরি দিয়ে আঘাত করতে থাকে আজমান সাহেবের শরীর। তিনি মাটিতে পড়ে যান। তখন তিনজন তিনটি পিস্তল বের করে গুলি মারা শুরু করে। আজমান সাহেব পৃথিবী মায়া ত্যাগ করেন। চলো, আজমানের স্ত্রী সন্তানকেও শেষ করে দেই। তারা আজমান সাহেবের বাড়ির দিকে যাচ্ছে, রকি ও তার মাকে মেরে ফেলার জন্য। জনি জ্ঞান ফিরে দেখে আজমান সাহেবের নিথর দেহ পড়ে আছে। সাথে সাথে কল করে রকির মা জেসমিনকে। হ্যালো। হ্যাঁ জনি, বলো। আপনি এই মুহূর্তে রকিকে নিয়ে বাড়ি থেকে পালান। সন্ত্রাসীরা আপনাকে আর রকিকে মেরে ফেলার জন্য যাচ্ছে। ওরা বসকে মেরে ফেলেছে। আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে সরুন। জেসমিন চিৎকার দিয়ে রকিকে ধরে বাড়ি থেকে পালিয়ে যান। ওরা বাড়িতে এসে দেখে আজমান সাহেবের স্ত্রী পুত্র বাড়িতে নেই। শেষ করে দিলে ভালো হতো, সমস্যা নেই। আসমানের ছেলে আর এখানে আসার সাহস পাবে না। আজমান সাহেব হত্যার পরপর এলাকায় নেমে আসে সুখের ছায়া। এলাকাবাসী জানে এরকম আরেকজন ব্যক্তি আর তৈরি হবে না, যিনি ছিলেন গরিব দুঃখীর বন্ধু। তার মতো সৎ ও যোগ্য ব্যক্তিকে হারিয়ে মানুষ পাগল পাড়া। জেসমিন একমাত্র সন্তান রকিকে নিয়ে চলে যান শহর থেকে। অনেক দূরে একটি
কলোনিতে সেখানে বেঁচে থাকাটা মুশকিল। স্বামী হারানোর বেদনা, সন্ত্রাসীদের ভয়, তাছাড়া হাতে নেই টাকা পয়সা। তবুও জেসমিন চাননি রকির পড়ালেখা বন্ধ হোক। জেসমিন নিজেই টাকা ইনকামের সোর্স খুঁজতেন তিনি। অতঃপর তিনি সেলাইয়ের কাজ শুরু করে দেন। কিছু টাকা বের হয়, এতে করে মা ছেলের সংসার ভালোই চলতো। রকি ভর্তি হয়ে যায় কলেজে, কিন্তু তার পরনে থাকতো নর্মাল কম দামি শার্ট প্যান্ট, তাই অনেক ট্রল হতে থাকেন। নারায়ণের ছেলে জিসানের কাছে অপমান অত্যাচার সহ্য করেও পড়ালেখা চালিয়ে যায় রকি। এভাবে চলে যায় মাঝখানে 3 বছর। একদিন রকি তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমার বাবার খুনি ওরা কারা? যতটুকু জানি কমিশনার, এমপি বাচ্চু এবং নারায়ণ মূল খুনি, এবং আরো অনেক মানুষ তোর বাবার শত্রু ছিল, সবাই মিলেই খুন করে। মা, আমার বাবা তো খারাপ কাজ করতেন না, সব সময় গরিবদের খাওয়াতেন, তবুও তারা আমার বাবাকে এভাবে মারলো। মা, আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চাই। তাদের প্রত্যেকটা অবৈধ প্ল্যান টাকা মেরে খাওয়া বাধা হয়ে দাঁড়াতেন তোর বাবা, তাই তারা তাকে বাঁচতে দেয়নি। আর প্রতিশোধ এখন না, সময় হলে আমি তোকে বলবো প্রতিশোধ নেওয়ার জন্য। এখন লেখাপড়া চালিয়ে যা বাবা, তুই অবশ্যই প্রতিশোধ নিবি, ভয়ঙ্কর প্রতিশোধ। জেসমিন কাজ থেকে ফিরেছেন, হঠাৎ করেই এমপি ও নারায়ণদের একটি লোক ওনাকে দেখতে পায়। দেখে চিনতে পেরে ওদেরকে বলে দেয়। পরদিন তারা সবাই মিলে ওই রাস্তায় অপেক্ষায় থাকে। এদিন ও কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। তারা দেখে পিছু নেয় জেসমিন। ওনার ছোট 3 রুমের বাসায় ঢুকবেন, ঠিক সে সময় কমিশনার ডাক দেয়, ভাবি সাহেবা কেমন আছেন? জেসমিন ডাক শুনে ঘুরে দাঁড়ান। কমিশনার, এমপি ও নারায়ণকে দেখতে পেরে তিনি বলেন, তোমরা এখানে কেন? কেন আবার আসলাম দেখতে? তোমরা খুনি, আমার বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ, চলে যাব, তবে আপনাকে শেষ করে এই ধর। দুজন জেসমিনকে শক্ত করে ধরে বাকি একজন জেসমিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ওরা ওনাকে ফেলে যায় ঘরের বারান্দায়। কিছু সময় পর কলেজ থেকে ফিরে রকি বাড়িতে এসেই দেখতে পায় রক্ত গড়িয়ে যাচ্ছে। সে তার মাকে দেখে চিৎকার দিয়ে, মা মা মা, তোমার কি হয়েছে? তখনও জেসমিন জীবিত, কোনোভাবে কথা বলছে। বাবা, তোর বাবার খুনিরা আমাকে মেরেছে, তুই তার প্রতিশোধ নিস। এই কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রকি পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। তারপর সেদিন থেকেই রকি হয়ে ওঠে এই সমাজের ছোট বড় সকল মাফিয়া সন্ত্রাসীদের চম, শ্যাডো দ্য মনস্টার কিং। বর্তমানে আমার বাবাকে মেরেও তারা শান্ত হয়নি, আমার মাকেও মেরে ফেলে, আর সেই প্রতিশোধের নেশায় আমি এই পথ বেছে নিতে বাধ্য হই। আমি একজন সন্ত্রাসী, বোমাবাজ। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তাই আমি ইচ্ছে করেই তোমাকে ইগনোর করি। তুমি এই পথ থেকে ফিরে আসো। না না, এটা সম্ভব না। তবে আমি কথা দিচ্ছি, ওই নারায়ণ, তার ছেলে কমিশনার ও এমপি, এই 4 জনকে শেষ করে আমি ভালো পথে ফিরে আসব। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং এর ছবি ভালো করে দেখে চিনে ফেলা জিসান। বাবা, এ বাবা, কোথায় তুমি? হ্যাঁ বল। আমি তো এই শালাকে চিনে ফেলেছি। কাকে? আরে ওই ছদ্মবেশী শ্যাডো দ্য মাস্টার, কেউ আমার সাথে আমার কলেজে এসে কি ক্লাস করে পড়ে। কি বলছিস? এটা কি সম্ভব? একটা কলেজের ছাত্র এত বড় বড় কাজ করে ফেলবে? তা জানি না, কিন্তু ওই ছবির সাথে আমার কলেজের রকির ফেসের মিল রয়েছে। কিন্তু রকি তো একটা ভীতু ছেলে, ওকে নিয়ে আমি টল করি কলেজে। ওই যে তুমি মেডেল পরিয়ে দিলে না একটা ছেলের গলায়, যা ওকে ধরে নিয়ে আয়। বেড়ানো শেষে লন্ডন থেকে আজ দেশে ফিরছেন এমপি বাচ্চু ও কমিশনার। প্রথমেই তারা আসে তাদের বন্ধু মন্ত্রী নারায়ণের বাসায়। বন্ধু, কেমন আছো? কতদিন তোমায় দেখি না। আমি ভালো নেই। তোমরা কি বিদেশ থেকে শোনোনি শ্যাডো দ্য মনস্টার কিং এর তাণ্ডবের খবর? হ্যাঁ শুনেছি, ওকে শেষ করার জন্যই তো এখন দেশে ফিরলাম। মন্ত্রীও কিন্তু খুব ভয়ঙ্কর। হাসালে বন্ধু, হাসালে। সেই জায়গায় আজমান সাহেবকে আমরা খতম করেও আমাদের কিছু হয়নি, আর ওই ছদ্মবেশী একটা লোককে ভয় পাচ্ছ? ওই শহরের ব্যবসায়ী, চাকরিজীবী, পুরুষ মহিলা সবাই
আজমাইনকে ভগবানের পরেই মানত। তার মতো লোককে আমরা পরপারে পাঠিয়েছি। তোমাকে কথা দিচ্ছি, ওই ছদ্মবেশী শ্যাডোডা মনস্টার কিংকেও ওপারে পাঠানোর ব্যবস্থা করব। জিসান তার দল বল নিয়ে কলেজে যায়, কিন্তু রকি কলেজে যাচ্ছে না। কিছু দিন ধরে জিসান পুরো ক্যাম্পাস তল্লাশি করে রকির কোনো খোঁজ পায়নি। তাই জিসান তার বন্ধু বান্ধব নিয়ে কলেজ ফিল্ডে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে একটি কালো রঙের গাড়ি আসে, গাড়ি থেকে নামে রকি। নেমে পিস্তল তাক করে জিসানের গলা চেপে ধরে। কি অবাক হওয়ার কিছু নেই, চাইলে আমি তোকে আরো আগেই কাবু করতে পারতাম, কিন্তু করিনি। আমি দেখতে চেয়েছিলাম তুই কতটুকু করতে পারিস। চল ওঠ, গাড়িতে ওঠ, কোনো কথা হবে না। গাড়িতে তুলে চোখ বেঁধে অন্য একটা জায়গায় নিয়ে যায়, ওখানে কিছু মারধর করে। তোর অপমানের জ্বালায় আমি শান্তিতে কলেজে যেতে পারতাম না। তোকে এমন টর্চার করব, এটা দেখে তোর বাবার বুক কেঁপে উঠবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এটা কি জানিস? ডেঞ্জারাস করাত। এটা দিয়ে যাকে আঘাত করি সে হয়ে যায় বরবাদ। রকি তার ডেঞ্জার্স করাত দিয়ে জিসানকে মেরে ফেলে। টর্চারের ভিডিও করে তারপর হেলিকপ্টারে করে নিয়ে যায় জিসানের লাশ। তাদের বাসার ছাদে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। একটু পর মন্ত্রী নারায়ণকে কল দেয় রকি। শ্যাডো দ্য মনস্টার কিং। কি? হ্যাঁ, শ্যাডো দ্য মনস্টার কিং। তার চেয়ে আমার আরও বড় পরিচয় হচ্ছে আমি মৃত আজমান সাহেবের একমাত্র সন্তান রকি। দানে দানবে লেখা খানে ওয়ালেকার নাম, আর মাস্টার প্ল্যানে লেখা রকিকা নাম। তোর ছেলের অনেক অত্যাচার সহ্য করেছি রে, আজকে খতম করে দিয়েছি। যা বাসার ছাদে গিয়ে দেখ, তোর সন্তানের লাশ পড়ে আছে। কল কেটে দেয় রকি। মন্ত্রী নারায়ণ দৌড়ে যায় বাসার ছাদে, গিয়ে দেখতে পায় তার সন্তান রকি ঘুমিয়ে আছে, আরামের ঘুম। এরই মধ্যে নারায়ণ মোবাইলে একটি ভিডিও ক্লিপ আসে। সেখানে জিসানকে করা টর্চার দেখে ভয়ে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমপি বাচ্চু ও কমিশনার মন্ত্রী নারায়ণের বাসায় আসে জিসানের লাশ দেখার জন্য। কে থাকে এরকমভাবে খুন করলো? আজমানের ছেলে রকি। কি বলছো? আজমানের ছেলে কিভাবে খুন করবে? আমি যা বলছি তাই সত্যি। আর শোন, শ্যাডো মনস্টার হচ্ছে আজমানের ছেলে, তার আসল নাম হচ্ছে রকি। সে তার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিচ্ছে। তাই শোন, আমাদের টিম আরও শক্ত করতে হবে। আজমানের ছেলে তার থেকেও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যেভাবেই হোক আমরা বাঁচতে চাইলে তাকে প্রতিরোধ করতেই হবে। আমার ছেলে জিসান, যাকে নিয়ে কত স্বপ্ন ছিল, তাকে মাটির নিচে রেখে আমি কীভাবে চলবো? চুপ করো নারায়ণ, চুপ করো। যেহেতু আজমানের ছেলে খুনের খেলা শুরু করেছে, এই খেলা তাকে দিয়ে শেষ হবে। আজমান সাহেবকে হত্যার সময় তারা যেরকম প্ল্যান করেছিল, রকিকে হত্যা করার জন্য ঠিক প্ল্যান করতে শুরু করে। আবার এদিকে পুলিশরাও সব ধরনের প্ল্যান চালু করেছে। রকির আর থেমে থাকার সময় নেই। সে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিয়ে তাদের আত্মাকে একটু হলেও শান্তি দিতে চায়। তাই সে তার সময় ব্যয় করতে চায় না। রকি চলে যায় এমপি বাচ্চুর বাড়িতে তাকে খুন করার জন্য। বাড়িতে ঢুকেই ডাক দেয়, বাচ্চু বেরিয়ে আয়, আজ তোকে খতম করব। এমপি বাচ্চুর লোকেরা গুলি করতে শুরু করে, রকিও গুলি করতে শুরু করে। এদিকে 20 জন গুন্ডা অ্যাগেনস্টে রকি একা, কিন্তু রকির একটি পিস্তল ওদের 20টি পিস্তলের সমান। তাই সে এক এক করে ওই 20টা গুন্ডাকে মেরে ফেলে। এমপি বাচ্চুর বুকে পিস্তল তাক করে ধরে। হারামির বাচ্চা, তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। কে তুই? মনে পড়ে আজ থেকে 10 বছর আগে রাজনৈতিক ব্যক্তি আজমান সাহেব, যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর, তাকে তুই আর তোর সাথের লোক কমিশনার ও নারায়ণ মিলে হত্যা করেছিলি। আমার মাকেও হত্যা করেছিলি। আমি সেই আজমান সাহেবের ছেলে রকি। আজ এখন তোকে খুন করে আমি সেই প্রতিশোধ নিব। রকি তাকিয়ে দেখে এমপি বাচ্চুর ছোট ছেলে আর তার বউ ভয়ে কান্না করতেছে। তাই তার অন্তরে কিছুটা মায়া লাগে। ছোট বাচ্চার সামনে কিভাবে তার বাপকে খুন করবে? রকি কোনো কথা বলেনি। বাচ্চাটার সামনে গিয়ে তার চোখের পানি মুছে দিয়ে চলে যায়। রকি কোনো গুন্ডা নয়। রকিও সমাজের গরিব দুঃখীর সামনে দাঁড়াতে চায়, কিন্তু পরিস্থিতি তাকে এরকমটা বানিয়েছে। রাতের বেলা রকি এক
একা একা বসে আছে, হাতে একটি সিগারেট। পেছন থেকে বন্দুক দিয়ে একজন বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? আপনি এমপি বাচ্চু সাহেবের বাসায় গিয়ে তাকে খুন করার হুমকি দিয়ে এসেছেন। আপনি কি জানেন এমপি বাচ্চু একজন খুনি? খুনি হোক আর যাই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা কেন করবেন? চলুন আমার সাথে। রকিকে অ্যারেস্ট করে গাড়িতে তোলা হয়, নিয়ে যাওয়া হয় থানার দিকে। তার এক হাত হাতকড়া লাগানো, অন্য হাত কিন্তু খালি। তাই সে বাম হাত পকেটে ঢুকিয়ে ছুরি বের করে কোপ দিয়ে হাতকড়া কেটে ফেলে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ রকি হচ্ছে শ্যাডো দ্য মনস্টার কিং। তার বানানো ছুরি দিয়ে যে কোনো কিছুই হুট সেটা স্টিলের সমস্যা নেই, কেটে ফেলা ইজি ব্যাপার। লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড় দেয় রকি। পুলিশরা গাড়ি থামিয়ে পেছনে দৌড় দিয়ে কোনো লাভ হয়নি, কারণ নিমিষের মধ্যেই রকি উধাও। রকি তার আস্তানায় চলে যায়, যেখানে সে সব ধরনের অস্ত্র বানায়। সেখানে গিয়ে কিছু নতুন অস্ত্র বানাতে শুরু করে তার বাবা মায়ের খুনিদের ঘায়েল করার জন্য। কি ওই খুনিটা পালিয়ে গিয়েছে? জি স্যার, আর মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, তাকে এভাবে আটকে রাখা সম্ভব নয়। আরে গাধা, পুলিশ ওর মধ্যে আলাদা শক্তি না থাকলেও সে কিভাবে এই সমাজের সবার আতঙ্ক হয়ে দাঁড়াবে? ওই ছেলেটাই তো ছিল ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং। কি বলেন? এটা কি করে সম্ভব? আরে সম্ভব। সে নিজে আমাকে পিস্তল ঠেকিয়ে বলেছে সে রকি, ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টারের আরেক নাম হচ্ছে রকি, বুঝলে? এটা আপনি আমাকে আগে বলবেন না? তাহলে তো আমরা শক্তি নিয়ে তাকে অ্যারেস্ট করতাম, সমস্যা নেই। যেহেতু একবার তার চেহারা দেখেছি, তাহলে তাকে ধরবই। এমপি বাচ্চুকে কল করে রকি, এমপি, তোর ছেলের মুখের দিকে তাকিয়ে জান ভিক্ষা দিয়েছিলাম, তারপরও পুলিশ দিয়ে আমাকে ধরাতে চেয়েছিলি। এই এমপি আমি ধরা না দিলে আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আর আমি যদি কাউকে ধরতে চাই, 100 হাত মাটির নিচে থাকলেও টাইনা বের করে আনবো। শোন, আগামী 48 ঘন্টার ভেতরে তোকে আমি লাশ বানাবো, পারলে বেঁচে দেখা। রকি তার সব ধরনের প্ল্যানে সম্পূর্ণ করেছে, মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। কমিশনারও তার বাসায় মদ খেয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করছে, কিন্তু সে জানেই না এটাই তার লাস্ট ডান্স। মদ খেয়ে মাতাল অবস্থায় দুইটা মেয়েকে নিয়ে রোম্যান্সে আছে। রকি কমিশনার বাসায় ঢুকতে চাইলে গেট দারোয়ান আটকে দেয়। কোনো কথা না বলেই দারোয়ানকে খালাস করে ফেলে। পরবর্তীতে বাসায় দরজায় আরেকজন বাধা দিলে তাকেও গুলি মেরে খুলি উড়িয়ে দেয়। কমিশনার রুমের ভেতরে এনজয় করতেছে। রকির পিস্তলের গুলি বের হয়, কিন্তু কারো সাউন্ড হয় না, তাই সে বুঝতেই পারেনি। লাথি দিয়ে দরজা ভেঙে রুমে ঢুকতে দেখে দুইটা মেয়েকে নিয়ে কমিশনার এনজয় করছে। এই তুই কে, আর রুমে ঢুকলি কিভাবে? আজমান সাহেবকে হত্যা করে আমাকে এতিম বানিয়েছিস তোরা, আমার মাকেও হত্যা করেছিলি তোরা। এই তোরা কে, কোথায় আসিস? সবাই এদিকে আয়। এই শালাকে রুমে ঢোকার অনুমতি দিল কে? আমি কারো অনুমতি নিয়ে ঢুকি না, কারো অনুমতি নিয়ে বেরো হই না। তোর কুত্তাদের আমি মাইরা ফেলছি, এখন তোকেও মেরে ফেলবো, শুয়োরের বাচ্চা। এই বলে কমিশনারকে কুপিয়ে মেরে ফেলে রকি। দেখ মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ। রাগে রকির মাথা নষ্ট। কোপাতে কমিশনারকে কয়েক টুকরা বানিয়ে দেয় রকি। কমিশনার বাড়ি থেকে বর্বর হয়ে এরই মধ্যে রকিকে ফোন দেয় মায়া। রকি, কোথায় তুমি? কেমন আছো? এই তো আছি। এখন কলেজেও আসো না তুমি, কোথায় লুকিয়ে থাকো? অতি শীঘ্রই তোমার সাথে আমি দেখা করব। সেটাই যেন হয়। কমিশনারের লাশ ভয়ে দেখতে আসেনি মন্ত্রী নারায়ণ ও এমপি বাচ্চু ও মন্ত্রী নারায়ণ দুজনই এক বাসায়। মন্ত্রী নারায়ণের সেফটির জন্য তার পুরা বাড়িতে পুলিশের টহল বাড়িয়ে দিয়েছে, যেন এটা পোকাও ঘরে ঢুকতে না পারে। পুলিশের টহলের জন্য সাধারণত মানুষ ঘরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই, লুকিয়েও ঢোকা যাবে না, এমনভাবে গার্ড রাখা হয়েছে। রকি দেখে তার বুদ্ধির খেলা নারায়ণকে ফোন দিয়ে বলে, হ্যালো নারায়ণ, বাড়ি পুলিশ দিয়ে ঢেকে রেখেছিস, কিন্তু তুই কি জানিস তোর বাড়িতে আমার ক্যাপসুল বোমা রাখা আছে?
আধা ঘন্টার ভেতরে বোম ব্লাস্ট হয়ে যাবে। আমার বোম এমন ধরনের বোম বিশ্বের সকল যন্ত্র দিয়ে সার্চ করলেও খুঁজে পাবে না। যেভাবে উড়িয়ে দিয়েছিলাম হাশেম সুপার শপিং মল, ঠিক সেভাবেই তোর বাড়ি কিছু সময়ের ভেতরে মাটির সাথে মিশে যাবে। বাঁচতে চাইলে বাড়ি থেকে পালা। নারায়ণ পাগলের মতো হুড়াহুড়ি শুরু করে দেয়। বাচ্চু, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হ। কে কোথায় আছিস সবাই ঘর থেকে বের হয়ে যা। ঘরের ভিতরে বোম রাখা। পুলিশ সহ সবাই বাড়ি থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু হচ্ছে না। আধা ঘন্টার উপরে তবু কিছু হচ্ছে না। আবারও রকির ফোন। হা হা হা, নারায়ণ মৃত্যুকে এত ভয় পাস? বোমের কথা বলে ভয় দেখালাম, তোর কলিজা মাফলাম, পুরোটাই মিথ্যা কথা। যা ঘরে ঢুকে যা। তোকে যদি সামনে পেতাম না দেখতি। আচ্ছা, আগে ঘরে ঢুকে রেস্ট নে, আমাকে খুব তাড়াতাড়ি কাছে পাবি। আবারও পুলিশদের গেটে বারান্দার টহলে রেখে ঘরে ভেতরে ঢুকে মন্ত্রী নারায়ণ এবং এমপি বাচ্চু। ঘরে ঢুকেই দেখে গায়ে কালো কোট, পায়ের ওপারে পা তুলে চেয়ারে বসে সিগারেট খাচ্ছে রকি। ওয়েলকাম ওয়েলকাম। তুই আমাদেরকে বাইরে পাঠিয়ে ঘরে ঢুকে বসে আছিস? ভালোই হলো, এখন আমরা অনেক সহজেই উপরে পাঠিয়ে দিতে পারবো। এই বলে রকের ওপর আক্রমণ করে মন্ত্রী নারায়ণ ও এমপি বাচ্চু, কিন্তু রকির সাথে পেরে ওঠার মতো শক্তি তাদের গায়ে নেই। তাদের লোক সবাইকে পিস্তলের গুলি দিয়ে বুক ঝাঁচড়া করে ফেলে রকি। তারপরও মন্ত্রী ও এমপিকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে তাদেরকে উল্টো করে ঝুলে দিয়ে রাখে। তোদের কারণে আমি বাবা হারা মা হারা হয়েছি। আমার নির্দোষ বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছিলি। আজমান সাহেবের স্ত্রী হয়েও শেষ সময়ে আমার মাকে টাকার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। তোরা আমার মাকেও বাঁচতে দিসনি, জানোয়ারের বাচ্চারা। এই বলে গুলি চালায় মন্ত্রী নারায়ণ এবং এমপি বাচ্চুকে খুন করে রকি তার বাবা মা হত্যার প্রতিশোধ নেয়। পুলিশেরা মন্ত্রীর ঘরে ঢুকে দেখে সবাইকে খুন করে ফেলেছে রকি। স্যার, আমাকে অ্যারেস্ট করুন। আমি ছিলামই সমাজের আতঙ্ক ছদ্মবেশী শ্যাডো দ্য মনস্টার কিং। আমাকে ধরুন। কোর্টে নিয়ে সাক্ষীর প্রমাণ দেখা যায়। উপযুক্ত সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে রকি ওরফে শ্যাডো দ্য মনস্টার কিং কোনো নির্দোষ নিরপরাধ কারো ক্ষতি করেনি। যাদেরকে সে খুন করেছে তারা সবাই ছিল এই সমাজের জন্য ক্ষতিকর ও ভয়ঙ্কর সন্ত্রাসী। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ। সেই ভিত্তিতে রকিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিচ্ছে। তবে কিছুদিন পর রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে মাত্র 3 বছর করেন। 3 বছর পর রকি জেল থেকে বের হয়। দেখে মায়া এখনো তার অপেক্ষায়। সে মায়াকে জড়িয়ে ধরে এবং মায়াকে সাথে করেই সে তার জীবনের বাড়িতে ফিরে আসে। এলাকার মানুষ অনেক খুশি, কারণ তারা জানে না আদর্শবান রাজনীতিবিদ আজমান সাহেবের ছেলে রকি আজমান সাহেবের মতোই তাদের দুঃখে সুখে পাশে থাকবেন।